সবাইকে 10 minutes অ্যাডমিশন প্রোগ্রামের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্লাসে স্বাগতম। বেসিক্যালি এটা সেকেন্ড পেপার বলা ঠিক না, আসলে এখানে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দুটাকে একটা কম্বাইন্ড ফর্ম নিয়ে আসছি। ফার্স্ট পেপারে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং সেকেন্ড পেপার হচ্ছে অর্থনৈতিক রসায়ন, দুটাকে একসাথে কম্পাইল করে একটা লেকচার। তো আমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার দিয়ে শুরু করি। এই চ্যাপ্টারটা আমাদের কাছে খুবই বোরিং লাগে, বাট এখান থেকে ছোটখাটো কিছু ইনফরমেশন ভিত্তিক কোশ্চেন এসে থাকে ইউজুয়ালি। তো আমরা যদি যাই একটু শুরু করি, সেটা হচ্ছে ল্যাবে ব্যবহৃত কাচের যন্ত্রপাতি তাদের পরিচয়। তো আসলে এটা খুব আমরা সবাই জানি, বাট তারপরেও টুকটাক মাঝে মাঝে পরীক্ষায় একটু সমস্যা হয়ে যায় আর কি। তারপর আমরা জাস্ট একটু শুরুতেই একটু রিভিউ করে নিই আসলে কোনটা কি। তো দিস ওয়ান ইজ কল্ড বিকার। তো বিকার আসলে ছবিতে যেরকম দেখাইছে ওটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। বিকার দেখতে অনেকটা কাইন্ড অফ এরকম হয় যে বিকারের এমন একটা পোর্শন থাকে বিকারের যে একটু এরকম একটা পার্ট থাকে বিকারের, প্রত্যেকটা বিকারে মানে এমন একটা পাখির ঠোঁটের মতো একটা অংশ থাকে, যেমন বিকার থেকে কিছু আছে, বিকার থেকে ঢালতে সুবিধা হয়। তো এই যে অংশটা, এটা পাখির ঠোঁটের মতো দেখি, এটা পাখির ঠোঁট মানে বিক, তো ওই থেকে কিন্তু নাম হচ্ছে বিকার, ঠিক আছে। আচ্ছা, তো বিকার গেল, বিকারের গায়ে নির্দিষ্ট দাগাঙ্কন থাকে, সেই দাগাঙ্কনে লেখা থাকে যেটা কত এমএল এর বিকার। তো ইউজুয়ালি দাগাঙ্কন থাকলেও সেটা কিন্তু সবসময় যে অ্যাকুরেট হয় তা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, তো দেন আমরা যদি দেখি এটার নাম হচ্ছে একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক। তো আমরা যেটা হচ্ছে ভলিউম মেজারমেন্ট করি, ভলিউমেট্রিক ফ্লাস্ক একটা নির্দিষ্ট ভলিউমের সলিউশন প্রিপেয়ার করার জন্য এটা ইউজ করি। এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি টেস্ট টিউব। এই টিউবের মধ্যে আমরা অনেক টেস্ট করে থাকি, এর নাম টেস্ট টিউব। দিস ইজ মেজারিং সিলিন্ডার, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কোন একটা ভলিউম মেজার করতে গেলে এটা না আমরা এটা ইউজ করে থাকি মেজারিং সিলিন্ডার, একটা সিলিন্ডারের মতো তাই। দেন আসছে পিপেট। পিপেট হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্টের সলিউশনকে আমরা হচ্ছে কোন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করার জন্য পিপেট ব্যবহার করে থাকি। পিপেট বেসিক্যালি দুই ধরনের হয়। কিছু কিছু পিপেট হচ্ছে অনেকটা এরকম, যদি ছবি আঁকে দেখানোর চেষ্টা করি একটু। এইটা এক ধরনের পিপেট, এটার গায়ে হচ্ছে নির্দিষ্ট দাগ কাটা থেকে, সাপোজ এখানে একটা দাগ কাটা আছে এবং গায়ে লেখা আছে 25 ml। তার মানে এটাতে আমি 25 ml মেজারমেন্ট করতে পারবো, বেশিও পারবো না কমও পারবো না। আবার কিছু কিছু পিপেট থাকে যেমন ওই পিপেটের গায়ে দাগ কাটা থাকে, ইটস লাইক দ্যাট, সাপোজ এরকম পিপেটের গায়ে দাগ কাটা আছে, হ্যাঁ এরকম অনেক দাগ কাটা থাকে। 10টা ক্ষুদ্র দাগ, একটা বড় দাগ, 9টা ক্ষুদ্র দাগ, আবার একটা বড় দাগ, 9টা ক্ষুদ্র দাগ, আবার একটা বড় দাগ, এরকম দাগ কাটা থাকে। তো দাগ কাটা থাকলে পরে যেটা হয় যে পিপেটের গায়ে ধরো যে 0 থেকে 10 ml এরকম মেজারমেন্ট করা যায় একটা পিপেট দিয়ে। বাট ইন্টারেস্টিংলি এখানে আমি 25 ml হলে কিন্তু 25 ml মেজারমেন্ট করতে পারবো, যেটা কিনা বাম পাশে দেখানো হচ্ছে। বাট ডান পাশে যেটা দেখাচ্ছি সেখানে দেখো যে 0 এবং 1 এর মাঝখানে ক্ষুদ্র ঘর আছে 10টা। তার মানে আমি চাইলে এটা দিয়ে 0.1, 0.2, 0.3, 5.1 বা 5.2 ml বা 7.4 ml এরকম আমি ভলিউম মেজারমেন্ট করতে পারবো। তো এই জন্য এই পিপেটের একটা বিশেষ নাম আছে, নাম হচ্ছে গ্রাজুয়েটেড পিপেট। গ্রাজুয়েটেড পিপেট, ঠিক আছে। ওকে, তো দেন আমরা যদি দেখি দিস ইজ কল্ড ফানেল। এর নাম হচ্ছে ফানেল। এন্ড দিস ইজ বুলেট। বুলেট আমরা ডাইরেকশন ব্যবহার জন্য হচ্ছে ড্রপার। ড্রপারের সাথে আমরা ড্রপ ওয়াইজ কোনো কিছু অ্যাড করার জন্য ইউজ করে থাকি। দিস ইজ ওয়াশ বোতল। কিছু ওয়াশ করার জন্য বোতলটা ব্যবহার করা হয়ে থাকে, এই বোতলের মধ্যে লিকুইড থাকে ওয়াটার হিসেবে। দিস ইজ বার্নার। বার্নার দিয়ে কোনো কিছু হিট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে স্ট্যান্ড। এই স্ট্যান্ডের মধ্যে আমরা যেটা করি বুলেটকে আটকে ডাইরেকশনের সময় ইউজ করে থাকি। হ্যাঁ, এটা মেটালিক স্ট্যান্ড। এন্ড দিস ইজ কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্কে আমরা যেটা করি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভলিউম নিয়ে ডাইরেকশনের জন্য অনেক সময় ব্যবহার করে থাকি। সাপোজ আমরা ডাইরেকশন করার সময় যেমন আমি একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে 250 ml সলিউশন বানালাম, বাট আমার ডাইরেকশনে লাগবে হচ্ছে ধরো 10 ml। তাহলে আমি পিপেট যদি এরকম পিপেট থাকে আমার কাছে 25 ml এর জায়গায় 10 ml, তাহলে 10 ml পিপেট দিয়ে পিপেটিং করে 10 ml কনিক্যাল ফ্লাস্কে নিয়ে দেন আমরা ডাইরেকশন করব। তো মোটামুটি একটা আইডিয়া পেলাম আমরা আমাদের এই ল্যাবরেটরি জিনিসপত্রগুলো নিয়ে কি ধরনের কাচের যন্ত্রপাতি ব্যবহার করে আমরা, বা তার পরিচয়। এবং এটা হচ্ছে একটা বোতল টাইপের, এটা হলো রিয়েজেন্ট বোতলগুলো, এটাতে আমরা বিভিন্ন ধরনের রিয়েজেন্ট গুলোকে রাখি। তবে কিছু কিছু রিয়েজেন্ট আবার কাচের বোতলে রাখা যায় না, কারণ সেগুলো হচ্ছে কাচের গ্লাসকে করোশন করে, দ্যাট ইজ হচ্ছে কাচের বোতলে রাখা যায় না। তবে যদি নেক্সট স্লাইডে যাই, নেক্সট স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাচের যন্ত্রপাতি পরিষ্কার করো। ল্যাবরেটরিতে কাচের যন্ত্রপাতি ব্যবহার করতে গেলে কাচের যন্ত্রপাতি পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে নিতে হয়। কারণ এই কাচের যন্ত্রপাতিতে যদি কোনো অপদ্রব্য থেকে থাকে তাহলে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের এই পুরা যে রিঅ্যাকশন বা আমরা যে কাজটা করতে যাচ্ছি, যেই
অ্যানালাইসিস করতে যাচ্ছি সেটা কিন্তু আলটিমেটলি অনেক এরর আসতে পারে। সাপোজ সেটা যদি তুমি টাইট্রেশন করতে গেছো, ল্যাবে গেলা, টাইট্রেশন করবা, এখন তোমার বন্ধু আগের দিন টাইট্রেশন করে গেছে, তো তুমি পরের দিন টাইট্রেশন করতে গেছো, তোমার বন্ধু ভালো মতো ওয়াশ করে নেয়। ধরো তোমার বন্ধু টাইট্রেশন করছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছিল হচ্ছে বুলেটে, তো বুলেটে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছিল, বাট পরের দিন তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট না নিয়ে তুমি পটাশিয়াম ডাইক্রোমেট নিছো। সো আলটিমেটলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং ডাইক্রোমেট কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন অক্সিডাইজিং এজেন্ট। তো যখন মিক্স আপ হয়ে যাবে তখন কিন্তু রিঅ্যাকশন ডিফারেন্ট আসবে, উল্টাপাল্টা আসবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে আগের দিন বা অন্য কেউ কাজ করে গেছে, সেই কাজ করে যাওয়ার পরে তার নিজেরও উচিত আসলে প্রত্যেকটা গ্লাসওয়ারকে ওয়াশ করা, এবং যে নতুন করে কাজ শুরু করবে তারও উচিত হচ্ছে যে গ্লাসওয়ারগুলোকে ওয়াশ করা। গ্লাসওয়ারগুলোকে ওয়াশ করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি, বিভিন্ন ধরনের কেমিক্যালস আমরা ব্যবহার করি, বা কোনো কোনো ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ রিএজেন্ট আমরা ইউজ করি। তার মধ্যে প্রথমে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট সলিউশন, এবং সেটা হচ্ছে 10% সোডিয়াম কার্বনেট সলিউশন। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক্যালি যে কোন একটা প্লাস্টিক পলিমারের মধ্যে নিয়ে, বা প্লাস্টিক ইটস লাইক ধরো একটা গামলার মধ্যে নিয়ে আমরা নিয়ে হচ্ছে সোডিয়াম কার্বনেট 10% সলিউশন দিয়ে সবগুলো গ্লাসে ডুবা রাখবো। ডুবা রাখার পরে তারপরে এটাকে আস্তে আস্তে পরিষ্কার করবো। এটা ফার্স্ট অফ অল নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে এটা আমরা যেটা করতে পারি, ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারি। তো ডিটারজেন্ট একটা বিশেষ ধরনের ডিটারজেন্ট আছে, সেই ডিটারজেন্টটা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সেই বিশেষ ডিটারজেন্টের নাম হচ্ছে ডেকন 90। এটা তার বাণিজ্যিক নাম, ডেকন 90 বা ডেকন 90। তো ডেকন 90 এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল তার মানে আমরা যখন এই ডিটারজেন্টটা ব্যবহার করব, ডিটারজেন্ট ব্যবহার করার পর ওয়াশ করার পর আমরা কিন্তু ওয়াশ করার পরে সব যে ডিসকার্ড পার্টটা, মানে যেটা কিনা ওয়াশ করার পরে যে লিকুইড পানিটা থাকছে, পানির মধ্যে ডিটারজেন্ট গুলো থাকে, তার সাথে ময়লা আবর্জনা গুলো থাকে, সেগুলো আমরা সব হচ্ছে ডিসকার্ড করে দিই। সেটা হচ্ছে ওয়াটার বডিজ গুলোতে, যে আমাদের যেখানে কাজ করছে তার আশপাশে যেসব ওয়াটার বডি, ধরো যেমন আমি ঢাকা ইউনিভার্সিটির ল্যাবে কাজ যদি কথা যদি বলে, তাহলে সেগুলো সবগুলো হচ্ছে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে চলে যাচ্ছে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ইন্ডাস্ট্রি তার ল্যাবে কাজগুলো করছে, ইন্ডাস্ট্রি বেসিক্যালি যেটা করে তার আশপাশে ওয়াটার বডিতে এফলুইড গুলাকে ডাম্প করে দেয়। তো সেক্ষেত্রে এই ডিটারজেন্টটা যেটা করতে পারে, যে ওয়াটার বডি গুলোর প্রবলেম করতে পারে, যেমন সোপ বা সাবান থেকে গাছ তৈরি হয়, হ্যাঁ, তো এই যে যদি বায়োডিগ্রেডেবল না হয় তখন কিন্তু সেটা ওয়াটার বডি দিয়ে ওয়াটার বডির পিএইচ চেঞ্জ করে দেয়, ওয়াটার বডির ইকোসিস্টেমকে নষ্ট করে দিতে পারে। সো দ্যাট ইজ ওয়াই আমরা এখানে একটা বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট ব্যবহার করে থাকি। সো বায়োডিগ্রেডেবল মানে আমাদের নেচারে যেসব ব্যাকটেরিয়া গুলো আছে তারা যেটা করতে পারবে, এই ডিটারজেন্টকে ইজিলি ডিগ্রেড করতে পারবে। সো আলটিমেটলি এটা নেচারের ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, তো এই ধরনের পরিবেশ বান্ধব যে ডিটারজেন্ট, এই ডিটারজেন্টটা যেটা করতে পারে সেটা হচ্ছে যে গ্রিজ, আলকাত্রা জাতীয় পদার্থ বা সাপোজ যে কোনো পলিমারিক অবশেষ যদি গ্লাসওয়্যারে লেগে থাকে, তো সেগুলোকে রিমুভ করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করা যেতে পারে। নাম্বার 3, যে একটু এগ্রেসিভ একটা কেমিক্যালস আমরা ব্যবহার করি, নাম্বার 3 পার্টে, যেটাকে আমরা বলি যে ক্রোমিক অ্যাসিড মিক্সচার। ক্রোমিক অ্যাসিড মিক্সচার মানে এখানে আমরা যেটা করে থাকি, আমরা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিক্সচার ব্যবহার করে থাকি। তো পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিক্সচার ব্যবহার করলে যেটা হয়, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিক্সচার থেকে যেটা হয়, সেখান থেকে হচ্ছে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়। জার্মান অক্সিজেন হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। এখান থেকে আমরা রিঅ্যাকশন আমি সমতা করব না, জাস্ট দেখাবো যে কি করে জার্মান অক্সিজেন হয়। পটাশিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম সালফেট হবে, আর হচ্ছে পানি হবে। এটা আমরা জার্মান বিজারণ সমতাকরণ বিজ্ঞান থেকে অলরেডি জানি। আর হচ্ছে জার্মান অক্সিজেন উৎপন্ন হবে। তো এই জার্মান অক্সিজেনটা বেসিক্যালি যেটা করবে, এটা হচ্ছে গ্রিজ বা তেল জাতীয় যেসব পদার্থগুলো লেগে থাকে গ্লাসওয়্যারে, সেই জিনিসগুলোকে আলটিমেটলি যেটা করে সে হচ্ছে অক্সিডাইজ করে দেয়। এটা হচ্ছে খুব তীব্র জারক হিসেবে কাজ করে ক্রোমিক অ্যাসিড মিক্সচারটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে অ্যাসিটোন। তো অ্যাসিটোন দিয়ে কোন একটা গ্লাসওয়্যারকে ওয়াশ করার জন্য যেটা করে, ফার্স্ট অফ অল আমরা সব কিছু দিয়ে ওয়াশ করার পর, তারপরে যদি কোনো ধরনের কোনো সবকিছু বলতে ধরো আমি ক্রোমিক অ্যাসিড মিক্সচার দিয়ে ওয়াশ করার পর আলটিমেটলি এর মধ্যে যদি কোনো অবশেষ থেকে থাকে, অথবা আমি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে বা সোডিয়াম কার্বনেট সলিউশন দিয়ে ওয়াশ করার পরে যদি কোনো পলিমারিক ম্যাটেরিয়াল বা অর্গানিক ম্যাটেরিয়াল, অর্গানিক সাবস্টেন্স গ্লাসওয়্যারে লেগে থাকে, সেই জিনিসটাকে রিমুভ করার জন্য যেটা করতে হবে, অ্যাসিটোন ইউজ করতে হবে। অ্যাসিটোন খুব ভালো সলভেন্ট হিসেবে কাজ করে। তো এই সলভেন্ট হিসেবে কাজ করলে এটা যেটা করে, ওই সলিউবল করে ফেলে সেই অর্গানিক সাবস্টেন্স যেটা গ্লাসওয়্যারে লেগে আছে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হয়, ধরো আমি যদি কোনো একটা গ্লাসওয়্যারকে অ্যাসিডন দিয়ে ওয়াশ করি, তাহলে কোনো কিছু দিয়ে ওয়াশ করার পর আমি যদি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করি, অথবা আমি সোডিয়াম কার্বনেট দিয়ে ওয়াশ করি, বা ক্রোমিক অ্যাসিড মিক্সচার, হোয়াটএভার ইট ইজ, ওয়াশ করার পরে কিন্তু এটাকে আমরা যেটা করতে হবে, ওয়াটার দিয়ে রিনস করতে হবে। রিনস করা মানে এই ওয়াটার দিয়ে এটার গ্লাসওয়্যারের সারফেসটাকে খুব সুন্দর মতো হালকা করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপর আমরা এটার মধ্যে অ্যাসিডন দিব। অ্যাসিডন দিয়ে ওয়াশ করার পর তারপর আবার এটাকে ওয়াটার দিয়ে ওয়াশ করে দিতে হবে। বাট ওয়াটারটা অবশ্যই হতে হবে ডিস্টিলড ওয়াটার, মানে এর মধ্যে কোনো মিনারেলস থাকবে না, ডিস্টিলড ওয়াটার।
আর যদি আমরা সামহাও এখানে ডিসি লোডারের পরিবর্তে ডিআরএনএস লোডার ইউজ করতে যাই অনেক, সেটা আরো অনেক ভালো। হ্যাঁ, ডিসি লোডার কিন্তু কমপ্লিটলি ডিআরএনএস লোডার হয় না। ডিআরএনএস লোডারে তার মানে সেখানে কোনো ধরনের কোনো ক্যানন ব্যানার কিছু থাকবে না, কোনো মিনারেলস এর সল্ট মানে কোনো মিনারেল সল্ট সেখানে থাকবে না। ওকে, আচ্ছা, তো গ্লাসওয়্যার ক্লিন করার ব্যাপারে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। গ্লাসওয়্যারের মধ্যে যে কাঁচের যন্ত্রপাতির মধ্যে সোডিয়াম কার্বনেট 10% সলিউশন ইউজ করা যেতে পারে, বা ডিটারজেন্ট বেগন 90 যেটা সেটা ইউজ করা যেতে পারে, ক্রোমিক অ্যাসিড মিক্সচার। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ আকারে ক্রোমিক অ্যাসিড মিক্সচারের কথা বলে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গত বছর রিটেন হয়েছে, তো এবারে ভর্তি পরীক্ষা হোপফুলি রিটেন থাকবে, তো সেই অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে ধরনের প্রশ্ন করতে পারে যে কাঁচের যন্ত্রপাতি পরিষ্কারকরণে কি কি জিনিসপত্র ব্যবহার করা হয়ে থাকে সেই জিনিসগুলো সম্পর্কে ছোট্ট একটা নোটের মতো লিখে দিতে পারে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, সেটা হচ্ছে যে অ্যানালাইটিক্যাল ব্যালেন্স বা বিশ্লেষণিক নীতি। তো অ্যানালাইটিক্যাল ব্যালেন্স বা বিশ্লেষণিক নীতির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ইউজ হয়ে থাকে দুই ধরনের ব্যালেন্স, একটা হচ্ছে সার্টোরিয়াস এন্ড আনদার ওয়ান ইজ পলভঙ্গি ব্যালেন্স। সার্টোরিয়াস এবং পলভঙ্গি ব্যালেন্সের এখানে মোটামুটি একটা রাফ ছবি দেওয়া আছে। আমি এটাকে একটু যদি ব্যালেন্সের মতো করে আঁকানোর চেষ্টা করি, ধরো এদিকে একটা ব্যালেন্স থাকে, এদিকে একটা থাকে, সরি এটা একটু রিমুভ করি। তো এই সার্টোরিয়াস এবং আমরা কি বলে পলভঙ্গি যেটাই ব্যবহার করে থাকি না কেন, আলটিমেটলি কিন্তু আমরা রেজাল্ট কাইন্ড অফ একই পাবো, অথবা দুইটার একই মেকানিজমে কাজ করে। বাট এখানে একটা ডিফারেন্ট পার্ট থাকে বা ডিফারেন্স থাকে একটাই। ডিফারেন্স হচ্ছে আলটিমেটলি যে ব্যালেন্সের যে জিরো দাগটা সেটা কি মিডলে থাকছে নাকি সাইডে থাকছে। তো পলভঙ্গিতে যেটা হয়, পলভঙ্গি ব্যালেন্সে তোমার হচ্ছে জিরোটা সবসময় বাম পাশে থাকে আর সার্টোরিয়াসে জিরোটা মিডলে থাকে। তো ধরো ব্যালেন্স একটা পাল্লা আছে, পাল্লার দুই পাশে, তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে সবসময় যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা বাম পাল্লায় সবসময় বস্তু দিব। আমরা যে বস্তুটার ওজন নির্ণয় করতে চাই যে ব্যালেন্স দিয়ে, সেটা হচ্ছে অজানা বস্তু, এটা আমরা বাম পাল্লায় সবসময় দিব। আর ডান পাল্লায় যেটা দিব সেটা হচ্ছে আমরা সবসময় বাটখারা দিব। এগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আইডিয়া আছে, আই হোপ। তো পলভঙ্গি ব্যালেন্সে যেটা হয় যে আমরা নরমালি পাল্লা হিসেবে যে মেজারমেন্ট হিসেবে আমরা যেগুলো দেখি যে বাজারে কোনো কিছু একটা কিনতে গেছি, দেখা যায় যে এক পাল্লায় কোনো একটা বস্তু দিলে আরেক পাল্লায় 1 কেজি বা 2 কেজি বা ধরো 500 গ্রামের বাটখারা দিয়ে দেন আমরা মেজারমেন্ট করে থাকি। তো নরমালি রাসায়নিক নীতিগুলো ব্যবহার করে থাকি এই জন্য অ্যানালিটিক্যাল ব্যালেন্স গুলো যে আমরা ল্যাবরেটরিতে যেসব কেমিক্যালস মেজারমেন্ট করি সেগুলোর অ্যামাউন্ট খুবই কম হয়। ইটস লাইক আমরা হয়তো বা মিলিগ্রাম অ্যামাউন্ট আমাদের প্রয়োজন হতে পারে। তো এত কম অ্যামাউন্ট আসলে আমাদের যেসব ব্যালেন্স আছে সেগুলো দিয়ে করতে বললে এগুলোর জন্য প্রেসিশন খুব ভালো ব্যালেন্স হতে হবে। তার জন্য আমরা যে পলভঙ্গি ব্যালেন্স বা সার্টোরিয়াস টাইপ অফ ব্যালেন্স ইউজ করে থাকি। তো ব্যালেন্স গুলোতে যেটা করা যায় খুব সূক্ষ্ম মেজারমেন্ট করা যেতে পারে। তো নরমালি যেটা হয়, সাপোজ বাটখারার একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। ধরো যে কোন একটা বাটখারা হচ্ছে যে সাপোজ যে আমার কাছে মিনিমাম 20 মিলিগ্রামের বাটখারা আছে। তো আমি ধরো একটা বস্তু দিলাম এই জায়গায়, বস্তুটা দেওয়ার পরে বস্তুটা ধরো একটা বস্তু দিলাম, এই বস্তুটার ওজন ব্যালেন্স করার জন্য আমি এই পাশে বাটখারা দেওয়া শুরু করলাম। প্রথমে একটা 2 গ্রামের বাটখারা দিলাম, তারপর একটা সাপোজ যে 500 মিলিগ্রামের বাটখারা দিলাম, তারপর একটা 100 মিলিগ্রামের বাটখারা দিলাম, তারপর একটা 20 মিলিগ্রামের বাটখারা দিলাম। তার মানে ধরে নাও যে আমার কাছে এই 20 মিলিগ্রামের ছোট আর কোনো বাটখারা নাই। বাট আমি দেখতে পেলাম যে আমার পাল্লাটা ব্যালেন্স হচ্ছে না। কিভাবে বলতো, এখানে আরেকটা দাগ কাটা অংশ থাকে, এখানে মাঝখানে জিরো থেকে এদিকে এবং এদিকে দাগ কাটা থাকে। তো আমার এই যে ব্যালেন্সের যে মাঝখানে যে একটা কাটা আছে, এই কাটাটা যদি জিরো বরাবর থাকে তার মানে আমার পাল্লাটা ব্যালেন্স হচ্ছে। বাট যদি আমি দেখতে পাই যে না 20 মিলিগ্রাম দেওয়ার পরও পাল্লা ব্যালেন্স হচ্ছে না, তখন আসলে কি করতে হবে? পাল্লা ব্যালেন্স না হলে পরে এর থেকে তো ক্ষুদ্র বাটখারা আমি দিতে পারছি না, তখন আমরা একটা নতুন মেথড বা নতুন জিনিসপত্র নিয়ে আসি, সেটা আমরা বলি রাইডার। তো রাইডার জিনিসটা কি? রাইডার জিনিস হচ্ছে একটা মেটালিক ওয়্যার বা মেটালিক তার। মেটালিক ওয়্যার, এই মেটালিক ওয়্যারটা যেটা হয় যে এই যে আমাদের যে ব্যালেন্সের উপরে পার্টে, এই ব্যালেন্সের উপরে পার্টের কোনো একটা জায়গায় রাখা হয়। তো নরমালি যেটা করা হয় যে রাইডারটাকে ব্যালেন্স মানে জিরো কন্ডিশনে রাখা হয়। তো প্রয়োজন অনুযায়ী রাইডারটাকে আমরা বামে বা ডানে সরে ব্যালেন্স করতে পারি। তো এখানে একটা জিনিস দেখা আছে যে যদি জিরোটা মিডলে থাকে তাহলে যেটা হয়, আমি যদি রাইডারটাকে জিরোতে রাখি, ধরে নিলাম রাইডারটা মেটালিক ওয়্যারের মধ্যে থাকে, আমি এটাকে যদি এমন হয় যে না আমি হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার এই জায়গায় আমার অজানা বস্তুর, যেহেতু এখানে বললাম যে 20 মিলিগ্রামের কম আমি বাটখারা দিতে পারছি না, তারপরেও দেখছি যে না বস্তু ভর বেশি, তাহলে আমাকে যেটা করতে হবে রাইডারটাকে বাটখারার দিকে সরাতে হবে। তাহলে রাইডারটাকে বাটখারার দিকে সরালে যেটা হবে, রাইডারটা বাটখারার মতোই কাজ করবে, তার মানে বাটখারার যে পাল্লা তার উপরে একটু ভর কাজ করবে। তো কতটুকু ভর কাজ করবে, আসলে আমি যতটুকু সরাবো এই রাইডারটার ওয়েট অনুযায়ী যতটুকু সরাবো ততটুকু অ্যামাউন্ট অফ ওয়েট কাজ করবে। বাট যেহেতু পাল্লার জিরোটা মিডলে, তার মানে আমি যদি ডানে যত ভর সরাবো ওই ভর অনুযায়ী রাইডারের যে ভর কাজ করবে ততটুকু ভর হচ্ছে অজানা বস্তুর ভর, মানে যেটা কিনা আমি বাটখারা দিয়ে পাচ্ছিলাম না।
তার মানে রাইডারটা বেসিক্যালি যেটা করা হচ্ছে আমাদের বাটখারার শর্টেজ বা বাটখারাতে যেটা মেজারমেন্ট করা যাচ্ছে না সেটা দিয়ে আমরা মেজারমেন্ট করছি। আমি তোমাদেরকে একটা ক্লু দিই, ক্লুটা হচ্ছে এটা এরকম, আমরা যেরকম স্লাইড ক্যালিপার্স এর ভিতরে একটা ভার্নিয়ার স্কেল নিয়ে আসতাম, কেন? তো মাঝে মাঝে দেখা যায় আমি যখন কোনো একটা বস্তু মেজারমেন্ট করি দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্য মেজারমেন্ট করতে গিয়ে দেখলাম যে আমার বস্তু দৈর্ঘ্যটা এতটুকু আসছে, এটা প্রধান স্কেল। তো দেখা গেল যে ধরো প্রধান স্কেলের এই যে ভ্যালুটা এটা হচ্ছে 1.7 আর এই ভ্যালুটা হচ্ছে 1.8। এখন আমার বস্তুটা দৈর্ঘ্য কিন্তু দেখো যে 1.7 এর চাইতে বেশি, আবার 1.8 এর চাইতে কম। তো এই জিনিসটা কিন্তু আমার প্রধান স্কেল আমাকে দিতে পারে না, তখন আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্য নিই। ভার্নিয়ার স্কেলের সাহায্য নিয়ে কি করি, যে প্রধান স্কেলের কয়টা ঘর ভার্নিয়ার স্কেলের সাথে ঘরের সাথে মিলছে, শূন্য দাগের সাথে, প্রধান স্কেলের কোন ঘরটা ভার্নিয়ার স্কেলের কোন একটা দাগের সাথে মিলে গেছে, মিলে গেলে পরে তারপরে সেইটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করি, গুণ করে ততটুকু লেংথ আমরা কাউন্ট করি। তো সিমিলারলি এই যে এতটুকু লেংথ, এটা হচ্ছে আমাদেরকে ভার্নিয়ার স্কেলের সাহায্য নিয়ে নিতে হয়। তো এইখানে আমরা যে কতটুকু ওয়েট আমি যেটা কিনা বাটখারাতে মেজারমেন্ট করতে পারছি না, সেটাকে আমি রাইডার দিয়ে মেজারমেন্ট করতে হবে। সাপোজ সেদের আমি 20 মিলিগ্রামের বাটখারা দেওয়ার কারণে যেটা হলো যে আমার বস্তুর ভর মানে বস্তুর দিকে পাল্লাটা একটু উপরের দিকে উঠে গেল, তার মানে আমি বাটখারা বেশি দিয়ে ফেলছি, বাট আমার কাছে এর থেকে ছোট বাটখারা নাই। তখন আমাকে যেটা করতে হবে, রাইডারটাকে একটু বস্তুর দিকে নিতে হবে। তো রাইডারটাকে বস্তুর দিকে দেওয়ার মানে আলটিমেটলি যেটা হলো যে আমি বস্তুর উপরে ভর কাজ করাচ্ছি। তো আমার তখন কি করতে হবে, বাটখারা থেকে ভরটাকে, বাটখারার ভর থেকে সে পরিমাণ ভরটাকে কেটে দিতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে রাইডারের ভর কত আসলে, রাইডারের ভরটা মেজারমেন্ট করার সিস্টেম হচ্ছে যে আমরা যখন পাল্লাটা একদম ধরো ব্যালেন্স অবস্থায় নাই, আমার রাইডারটা মিডলে থাকবে, আমি যদি মিডলের কথা বলি, তখন আমরা যেটা করব যে রাইডারটাকে সরাবো, ডানে বা বামে কোনো একদিকে সরাবো, সরায়ে যেহেতু আমাদের বাটখারের পাশে, আমরা যেটা করবো ডানে সরাবো, সরায়ে যেটা হবে যে সরালে পরে আমি 0 থেকে ধরো যেটাকে একটা নির্দিষ্ট 50 ঘর পর্যন্ত সরাইছি, সরানোর পরে পাল্লাটা ব্যালেন্স হয়েছে। তাহলে এখন সরানোর পরে পাল্লা ব্যালেন্স হলো, এই যে সরালাম এইদিকে এক নির্দিষ্ট পরিমাণ ভর কাজ করবে, তো নির্দিষ্ট পরিমাণ যে ভর, ওই ভরটা হচ্ছে রাইডারের ভর, যে কতটুকু ভর সরালে করে পাল্লাটা ব্যালেন্স হচ্ছে। তো রাইডারের ভরটাকে এখন রাইডারের ভর, এখন কথা হচ্ছে যে রাইডারের আরেকটা দারুণ জিনিস হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। রাইডার কনস্ট্যান্ট হচ্ছে অনেকটা ভার্নিয়ার কনস্ট্যান্টের মতো, ভার্নিয়ার ধ্রুবকের মতো। রাইডার কনস্ট্যান্ট কি জিনিস, রাইডার কনস্ট্যান্ট হচ্ছে রাইডারের ভর, রাইডারের ভরটা যদি আমি এম ধরি, রাইডারের ভরকে এম ধরলাম, আর 0 থেকে ডানে ঘর্ষণ হচ্ছে 50, তাহলে প্রতি রাইডারের কনস্ট্যান্ট মানে হচ্ছে প্রতি একক ঘরের জন্য যে পরিমাণ ভর কাজ করে। কারণ এই জায়গায় 0 থেকে 50 পর্যন্ত দাগ কাটা আছে, তো আমি যদি একটা ঘর সরাই 0 থেকে ডানে, তাহলে একটা ঘর সরালে বামে এই একটা ঘরের জন্য যতটুকু ভর কাজ করবে সেটা হলো রাইডারের কনস্ট্যান্ট। তো রাইডারের ভর যদি এম হয়, তাহলে 50 ঘরের জন্য কতটুকু কাজ করে সেটা হবে রাইডারের কনস্ট্যান্ট। এক্ষেত্রে কেন 50 দিয়ে ভাগ দিলাম, কারণ এক্ষেত্রে যেহেতু 0টা মাঝখানে আছে, তার মানে আমি বামে সরালে যতটুকু ওয়েট কাজ করবে, ডানে সরালে ততটুকু ওয়েট কাজ করবে। দ্যাট ইজ এখানে লেখা w * 1 w প্রাইম * 1, তার মানে আমি ডানে এক ঘর করলে যতটুকু ওয়েট কাজ করবে, বামে এক ঘর করলে ততটুকু ওয়েট কাজ করবে। বাট এইদিকে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে যে পলভঙ্গি ব্যালেন্সে যেটা হয়, 0 সবসময় একদম সর্ববামে থাকে, তো আমাকে সবসময় রাইডারটাকে ডানেই ঘুরাতে হবে। কথা হলো যে আমি যদি 0টা বামে থাকে, রাইডারটা যদি আমার 0টা যদি আমার হচ্ছে 0তে থাকে, সরি 0টা যদি একদম সর্ববামে থাকে, তো যদি 0 বাম পাশে থাকে, তখন আসলে যেটা হয় যে আমি যদি রাইডারটাকে 0 থেকে এই 100 এর দিকে নিয়ে যাই ব্যালেন্স করার জন্য, তার মানে আমাকে সবসময় যেটা করতে হবে, রাইডারটাকে কখনো বামে সরানোর সুযোগ নেই, কারণ সর্ববামে 0, তাহলে সবসময় আমাকে ডানে সরাতে হবে। তো ঘটনা যেটা ঘটতেছে, যেহেতু আমার ওই যে মাঝখানে যেটা বলছিলাম যে একটা দাগ কাটা থেকে 0 এই পাশে দাগ কাটা থেকে ডান পাশে বাম পাশে দুই পাশে, তো 0 বরাবর আসলে বলে তখন সেটাকে আমরা ব্যালেন্স বলি। তো এখন আমাকে যেটা করতে হবে, সবসময় কার দিকে, বাটখারার দিকে আমাকে হচ্ছে ইয়েটাকে সরাতে হবে, কি বলে, রাইডারটাকে সরাতে হবে। তো আলটিমেটলি যেটা হবে, যেহেতু আমার সর্ববামে হচ্ছে 0, তার মানে আমি যখন রাইডারকে সরাবো, তাহলে আলটিমেটলি যেটা হবে যে আমি যদি রাইডারকে সরাই, তখন কিন্তু ডাবল ওয়েট কাজ করবে। তার মানে আমি যদি পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আমার রাইডারের ওয়েট হচ্ছে m, তাহলে আমার যদি আমি রাইডারকে বাম থেকে ডানের দিকে সরাই, তাহলে আলটিমেটলি ওয়েট কাজ করবে 2m। এন্ড ঘর সংখ্যা যেহেতু 100, তাহলে আলটিমেটলি আসবে এখান থেকে রাইডার কনস্ট্যান্ট m/50। তো আসলে যে ঘটনাটা ঘটছে যে এখানে রাইডারের কনস্ট্যান্টের মান দুই ক্ষেত্রেই সেম থাকছে, ঠিক আছে, শুধুমাত্র যেটা হলো যে রাইডার কনস্ট্যান্টের মান দুই ক্ষেত্রেই সেম, কিন্তু যদি পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে রাইডার ওয়েট 2m করতে হবে, মানে m এর সাথে 2 গুণ করতে হবে আর 100 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তো সার্টোরিয়াস ব্যালেন্স হোক আর পলভঙ্গি ব্যালেন্স হোক, রাইডার কনস্ট্যান্টের মান সেম। তো রাইডার কনস্ট্যান্ট ব্যাপারটা কি মিন করে আসলে, ধরো রাইডারের কোন একটা রাইডার ওয়েট হচ্ছে 10 মিলিগ্রাম, তাহলে আমি যদি এখন 10 মিলিগ্রাম যদি সার্টোরিয়াস ব্যালেন্সের কথা বলি, তাহলে আমাকে 50 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 50 দিয়ে 10 কে ভাগ দিলে আলটিমেটলি কি আসে,
কত আসছে? 0.2 আসছে, তো 0.2 মিলিগ্রাম। তার মানে আমি যদি রাইডারকে এক ভর সরাই তাহলে আলটিমেটলি 0.2 মিলিগ্রাম ওয়েট কাজ করে। এখন এটা তো রাইডার কনস্ট্যান্টের ভ্যালু মিলিগ্রাম এককে, বাট যদি আমি গ্রাম এককে বের তাহলে 2 × 10⁻⁴ গ্রাম। তার মানে রাইডারকে এক ঘর, আমি যদি সার্ডিনাস ব্যালেন্সের কথা বলি, এক ঘর ডানে বা বামে সরালে এতটুকু ওয়েট কাজ করবে। যেমন ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম ভার্নিয়ার ধ্রুবক মানের হচ্ছে ক্ষুদ্রতম একটা ঘরের জন্য কতটুকু লেন্থ কাজ করছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কাজ করছে ক্ষুদ্রতম এক ঘরের জন্য কতটুকু ভর কাজ করছে। তো আলটিমেটলি যদি তুমি ভার্নিয়ার স্কেলের দিকে কথা চিন্তা করো তাহলে তোমার জিনিসটা মেলানো সহজ। এখন আমি ধরো বললাম যে বলছিলাম যে রাইডারকে যদি আমি বাটখারার দিকে 20 ঘর সরালে পরে আমার হচ্ছে পাল্লাটা ব্যালেন্স হয়, দুই পাশে ব্যালেন্স হয়, বস্তু এবং বাটখারার দিকে একটা ব্যালেন্স হয়, তাহলে এক ঘরের জন্য এতটুকু গেলে 20 ঘরের জন্য এতটুকু যাবে। যেহেতু বাটখারার দিকে সরাইছে তাহলে বাটখারার ওয়েটের সাথে যোগ করবো, আর যদি বাটখারার দিকে না সরাই আমি হচ্ছে যদি বস্তুর দিকে সরাইতাম তাহলে কি করতে হতো? বাটখারার ওয়েট থেকে সেটাকে বাদ দিতে হতো। এখন কথা হচ্ছে পলবঙ্গের ক্ষেত্রে কিন্তু আসলে বাম পাশে সরানোর কোনো সুযোগ নাই। যেটা হবে পলবঙ্গের ক্ষেত্রে আমাকে সবসময় ডানে সরাইতে হবে, তার মানে সবসময় আমাকে যেটা করতে হবে যোগ করতে হবে কার সাথে? বাটখারার ওয়েটের সাথে। পলবঙ্গি ব্যালেন্সের যে রাইডার কনসেপ্টের জন্য বা রাইডারের মুভমেন্টের জন্য যতটুকু ওয়েট কাজ করছে সেটা আমাকে সবসময় যোগ করতে হবে। তাহলে আমরা এখন কিছু যদি ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে তাকাই, যে এখানে কয়েকটা লেখা জিনিস জিনিস লেখা আছে, দেখো যে বস্তুর ওজন হচ্ছে কি বাটখারার ওজনের সামেশন প্লাস মাইনাস রাইডার ধ্রুবক কিন্তু সরানো দাগ সংখ্যা। তার মানে রাইডার ধ্রুবক মানে হচ্ছে প্রতি এক ঘরের জন্য কতটুকু ওয়েট কাজ করে। তাহলে আমি যদি সরাই ধরো একটা নির্দিষ্ট ঘর ধরে এক ঘরের জন্য ওয়েট কাজ করে আরসি রাইডার কনস্ট্যান্ট, সরাইছি এক্স ঘর, তাহলে এই ভ্যালুটা হবে কি যে আরসি ইনটু এক্স। এখন এই আরসি ইনটু এক্স এর মানটা প্লাস হবে কখন? যখন আমি বাটখারার দিকে সরাবো। তাহলে যদি আমার জিরোটা থেকে মিডলে, জিরো যদি থাকে মিডলে, তাহলে আমি যদি ডানে সরাই মানে আমি যদি বাটখারার দিকে সরাই তাহলে দেখো যে রাইডারকে যদি বাটখারার দিকে সরাই তাহলে সেটা আলটিমেটলি হচ্ছে এই জায়গায় প্লাস হবে। আর যদি আমি রাইডারটাকে কার দিকে সরাই? বস্তুর দিকে সরাই, অজানা বস্তুর দিকে, তাহলে সেটা হবে মাইনাস, মানে বাটখারার বিপরীত দিকে সরাইলে। বাট পলবঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু বাটখারার দিকেই সবসময় সরাইতে হবে, তাহলে আলটিমেটলি আমাকে সবসময় প্লাস করতে হবে। পরের স্লাইডে যদি আমরা দেখি, এখানে বলা আছে যে একটি যান্ত্রিক নিক্তির বিমের শূন্য দাগ ও দুই পাশে 50টি করে দাগ কাটান। তার মানে ব্যাপারটা হলো সার্ডিনাস ব্যালেন্সের মতো, শূন্য দাগ মিডলে, এই পাশে 50, এই পাশে 50। দেন এখানে আমার এখানে একটা পাল্লা, তো দুইটা পাল্লা দুই পাশে আছে। এখন বলছে যে রাইডারটিকে সর্বোচ্চ ডানে রেখে, মানে রাইডারকে সর্বোচ্চ ডানে রাখছে, একদম সর্বোচ্চ ডানে। সর্বোচ্চ ডানে রাখার ফলে মানে জিরো থেকে সর্বোচ্চ ডানে নিয়ে গেছে। পাল্লায় 10 মিলিগ্রাম ভর বসিয়ে নিক্তিটিকে ভারসাম্য আনলো। তার মানে রাইডারের ভর হচ্ছে 10, রাইডারের ভর 10 মিলিগ্রাম। এখন বলছে যে রাইডারের ধ্রুবকের মান কত? রাইডার ধ্রুবকের মান কত বলতে কি আসলে রাইডারের ভর যদি 10 মিলিগ্রাম হয়, আমরা একটু আগে দেখছি যে যেহেতু এটা সার্ডিনাস ব্যালেন্স তাহলে 50 দিয়ে ভাগ দিব, তাহলে আলটিমেটলি কি আসবে? 1/0.2 মিলিগ্রাম। গ্রাম এককে চিন্তা করলে 2 × 10⁻⁴ গ্রাম। আচ্ছা, এখন বলছে যে বাম পাল্লায় অজানা ভরের বস্তু একটা রাখা হয়েছে, ডান পাল্লায় 10 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এবং 10 মিলিগ্রাম ভরের বাটখারা রাখার পর রাইডারের শূন্য দাগ হতে 20 ঘর বামে, তার মানে শূন্য দাগ হতে 20 ঘর বামে সরাইছে। বামে মানে বস্তুর দিকে সরাইছে। তাহলে এখন কথা হলো যে আমার যেদিকে বাটখারা অপোজিট, তার মানে এটা হচ্ছে বাটখারা। এখানে আমি কি কি দিছি? 10 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, এখানে হচ্ছে 20 মিলিগ্রাম, এখানে হচ্ছে 10 মিলিগ্রাম। এন্ড বলছে যে আমাকে এটা ডান পাল্লার এখানে বস্তু, তাহলে বস্তু ধরে এটা অজানা বস্তু, তার ভর আমি ধরলাম হচ্ছে W, বস্তু ভর আমি জানি না। তাহলে এখানে W সমান আমি কি লিখবো? W সমান হচ্ছে এখানে যেটা হবে যে আমাকে যেটা করতে হবে যে পাল্লার যত ওয়েট আছে সব যোগ করতে হবে। যোগ করবো এখন 10 গ্রাম, 2 গ্রাম, এগুলো তো গ্রামে ঢোকে, গ্রাম। এখন আমার এখানে 500 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম আর 10 মিলিগ্রাম যোগ করতে হবে। তার মানে আলটিমেটলি সরাসরি আমি লিখতে পারি যে 530 মিলিগ্রাম। 530 মিলিগ্রাম মানে 0.530 গ্রাম, এটা আমরা সবাই বুঝি। এখন আমি প্লাস করবো না মাইনাস করবো? আগে আমরা প্লাস মাইনাস ধরবো না, আমি কিছু দিলাম না, জাস্ট এমনি রাখলাম। মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে যে জিরো দাগ হতে বাম দিকে সরেছে। বাম দিক মানে কোন দিকে? বস্তুর দিকে সরেছে। তাহলে বস্তুর দিকে মানে কি? বাটখারার অপোজিট দিকে, বিপরীত দিকে। তার মানে আমাকে যেটা করতে হবে মাইনাস করতে হবে। কত ঘর সরাইছে? 20 ঘর। তাহলে 20 ঘর ইনটু 2 × 10⁻⁴, তাহলে গ্রাম। তাহলে এখান থেকে যেটা আসবে অ্যান্সার সেটাই অ্যান্সার হবে। তাহলে এভাবে আমরা হচ্ছে এই বস্তুর ভর নির্ণয় করতে পারবো। এবার আমরা দেখি এটা কিন্তু সার্ডিনাস ব্যালেন্স ছিল। এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে পলবঙ্গি ব্যালেন্স। এখানে বলছে ডান পাল্লায় 10 মিলিগ্রাম, 10 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম ভরের একটি বাটখারা রাখার পর 5 মিলিগ্রাম ভরের রাইডারকে জিরো দাগ হতে 20 ঘর ডানে সরানো হলো। তার মানে জিরো থেকে 20 ঘর ডানে সরাইছে।
রাইডারের পাওয়ার 5 মিলিগ্রাম। এখন যেহেতু 0 থেকে ডানে সরাইছে, আবার বলে দিচ্ছে শূন্য একটা সর্ব বামে ছিল, তার মানে এটা পলভঙ্গি ব্যালেন্স এরকম। 0 হলো বামে, এখানে হলো কত 100 ঘর। দেন রাইডার কনস্ট্যান্টের মান বলে দিচ্ছে 0.05 মিলিগ্রাম। তো রাইডার কনস্ট্যান্টের মান 0.05 মিলিগ্রাম, তার মানে গ্রাম এককে হবে 2 × 10 টু দি পাওয়ার মাইনাস 5 × 10 টু দি পাওয়ার -5 গ্রাম। আচ্ছা, তাহলে এটা হলো রাইডার কনস্ট্যান্টের মান। এখন আমি যদি W বের করতে যাই, W বের করার মানে আমাকে যেটা করতে হবে বাটখারা বর্গগুলোকে যোগ করতে হবে। তাহলে 10 গ্রাম প্লাস 2 গ্রাম, 2 গ্রাম, দেন 500 মিলিগ্রাম মানে হচ্ছে 0.5 গ্রাম, এন্ড প্লাস না মাইনাস, কারণ যেহেতু এটা পলভঙ্গি ব্যালেন্স সবসময় প্লাসই হবে। তাহলে প্লাস 0 যেহেতু সর্ববামে ছিল, তাহলে 0 সমান পলভঙ্গি ব্যালেন্স, রাইডার ধ্রুবকের মান হচ্ছে 5 × 10 টু দি পাওয়ার -5 ইনটু কত ঘর সরাইছে 20 ঘর, তাহলে 20 ঘর সরাইছে। তো আলটিমেটলি এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যানসার পেয়ে যাবো, এটা হচ্ছে অ্যানসার। ওকে, আমরা যদি এবার পরের স্লাইডটার দিকে তাকাই, সেখানে বলা হয়েছে যে সেমি মাইক্রো অ্যানালাইসিস এবং মাইক্রো এবং সেমি মাইক্রো অ্যানালাইসিস। আসলে আমরা যখন কেমিক্যাল অ্যানালাইসিস করি তখন আমরা কিন্তু হচ্ছে মাইক্রো, সেমি মাইক্রো এবং ম্যাক্রো অ্যানালাইসিস তিন ধরনের অ্যানালাইসিস করে থাকি, বাট ইউজুয়ালি আমরা মাইক্রো এবং সেমি মাইক্রো অ্যানালাইসিসটাই সবচেয়ে বেশি করে থাকি। আসলে ব্যাপারটা হচ্ছে যে ধরো সাপোজ দেন আমরা যদি টাইট্রেশনের কথাই বলি, আমরা কিন্তু টাইট্রেশন হচ্ছে 10 মিলিলিটার বা 25 মিলিলিটার এই পরিমাণ ভলিউম দিয়ে আসলে প্রিপেডিং করে কনিক্যাল পার্সেন্টে টাইট্রেশন করে অভ্যস্ত। আমি কিন্তু এখন যদি চাই আমি 1000 মিলিলিটার নিয়ে কাজ করতে পারবো, নো প্রবলেম উইথ দ্যাট। বাট আলটিমেটলি 1000 মিলিলিটার নিয়ে কাজ করা যাবে, বাট কাজ করলে যেটা হবে সময় সাপেক্ষ কাজ। ফার্স্ট অফ অল 1000 মিলিলিটার দিয়ে কাজ করার পরে যেখান থেকে যে এফ্লুয়েন্টটা বা ওয়েস্টটা আসবে সেটা কিন্তু আলটিমেটলি আমরা আমাদের আশপাশে ওয়াটার বডিতে বা যে কোনো জায়গায় ডাম্প করবো। যদি ডাম্প করি তাহলে আলটিমেটলি যেটা হবে যে আশপাশের পরিবেশ নষ্ট হবে। তো আমি যত কম অ্যামাউন্ট দিয়ে নিয়ে কাজটা শেষ করতে পারি, দ্যাট ইজ গুড ফর আওয়ার এনভায়রনমেন্ট। তো আমি যেটা করব মাইক্রো এবং সেমি মাইক্রো অ্যানালাইসিসে খুবই কম অ্যামাউন্ট নিয়ে কাজ করব। অ্যামাউন্টটা আসলে কম কত, এটা নিয়ে এমসিকিউ আসে পরীক্ষায়, যে আসলে এই মাইক্রো সেমি মাইক্রো অ্যানালাইসিসে আমরা অ্যামাউন্টটা কম কত নিয়ে কাজ করতে পারি। তো এর জন্য যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা এই মাইক্রো, সেমি মাইক্রো এবং ম্যাক্রো অ্যানালাইসিস এই তিনটা অ্যানালাইসিসকে একটা রেঞ্জের মধ্যে ভাগ করে দিব। তো রেঞ্জটা আমি এরকম একটা লাইন দিয়ে দেখাই। লাইনটা হচ্ছে ধরো যে আমি এখানে লিখলাম মাইক্রো, আর এইটাকে বললাম সেমি মাইক্রো। মাইক্রো মানে এই পার্টটা মাইক্রো, এই দাগের বাম পাশটা মাইক্রো, মিডলটা হচ্ছে সেমি মাইক্রো, আর এই পাশটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো মানে খালি চোখে দেখা যায়, মাইক্রো মানে যেটা খালি চোখে দেখা যায় না, আসলে ওই সেন্সে না, এখানে অ্যামাউন্টের ভিত্তিতে। তো আমরা যদি ভর হিসেবে চিন্তা করি তাহলে যেটা হবে যে 0.01 গ্রাম এর বাম পাশে যা আসবে মানে এর থেকে কম যা হবে সবই মাইক্রো অ্যানালাইসিস, আর 0.01 গ্রাম থেকে 0.1 গ্রাম পর্যন্ত যে যে অ্যানালাইসিস করবো আমরা এই অ্যামাউন্ট নিয়ে কাজ করবো সেটাকে আমরা বলবো হচ্ছে সেমি মাইক্রো অ্যানালাইসিস। আর 1.1 গ্রাম থেকে বেশি হলে সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্রো। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের আমরা যদি হচ্ছে ভর নিয়ে কাজ করি আসলে। সো আমরা ভর নিয়ে না, আসলে আমরা ল্যাবরেটরিতে কিন্তু অনেক সময় ভলিউম নিয়েও কাজ করে থাকি। ভলিউমেট্রিক অ্যানালাইসিস হতে পারে, এটা হচ্ছে গ্রাভিমেট্রিক অ্যানালাইসিস যেটাকে বলে ভর নিয়ে কাজ করা। তো সেক্ষেত্রে ভলিউমেট্রিক অ্যানালাইসিসের ক্ষেত্রে মাইক্রো, সেমি মাইক্রো এবং ম্যাক্রো অ্যানালাইসিসের একটা রেঞ্জ আমরা যদি দাঁড় করি, সেটা হচ্ছে যে যদি 1 ml থেকে কম হয় ইন দ্যাট কেস সেটাকে আমরা মাইক্রো অ্যানালাইসিস বলি, আর 1 ml থেকে যদি 10 ml এর ইন বিটুইন হয় তাহলে সেটাকে আমরা সেমি মাইক্রো অ্যানালাইসিস বলি, 10 ml এর বেশি হলে সেটাকে আমরা ম্যাক্রো অ্যানালাইসিস বলি। তো এই রেঞ্জটা কিন্তু আসলে পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউতে আসে যে মাইক্রো অ্যানালাইসিস, সেমি মাইক্রো অ্যানালাইসিস এবং ম্যাক্রো অ্যানালাইসিসের মধ্যে রেঞ্জ কোনটা। তো নাও কাম টু দ্য পয়েন্ট যে রাসায়নিক দ্রব্যের ঝুঁকি এবং ঝুঁকি নির্দেশক সতর্কীকরণ চিহ্ন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই ধরনের এমসিকিউ গুলো দিয়ে দেয় যে এটা আসলে কি মিন করে, কোন হ্যাজার্ড মিন করে, কোন হ্যাজার্ডাস সাইন। যেমন এটা দেখে বুঝতে পারছেন এটা এক্সপ্লোশন টাইপের কিছু, একটা এক্সপ্লোসিভ। হ্যাঁ, তো এগুলো এক্সপ্লোসিভ মানে যদি হঠাৎ করে সামনে আগুনটা কোন লেগে যায় বিশাল বড় বিস্ফোরণ হয়ে যাবে কিন্তু এই ধরনের কেমিক্যাল গুলোর ক্ষেত্রে। ফ্লেমেবল হ্যাজার্ড মানে কিছু কিছু লিকুইড থেকে দিলে খুবই ফ্লেমেবল, আগুন জ্বলে যাবে হঠাৎ করে। অক্সিডাইজিং এজেন্ট, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, অক্সিডাইজিং লিকুইড, কোনো কিছু একটা সারফেসকে পাইলে অক্সিডাইজ করে ফেলবে। হ্যাঁ, দেন হচ্ছে কম্প্রেসড গ্যাস, মানে এটা খুব প্রেসারাইজড অবস্থাতে গ্যাস লিকুইডের উপরে যে কোনো সময় সিলিন্ডার বাস্ট হতে পারে। করসিভ টু মেটালস, মানে মেটালস কে করসিভ মানে মেটালকে ক্ষয় করে, কারণ আসলে মেটালের সাথে রিঅ্যাকশন করে। তো মেটালকে এদের আশপাশে রাখা যাবে না, এদের আশপাশে মেটাল রাখা যাবে না, মেটালিক বডিতে কখনো ভুল করে রাখা যাবে না, এদেরকে বলে ফিজিক্যাল হ্যাজার্ড।
দেন এনভায়রনমেন্টাল হ্যাজার্ডের সাইন হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে আসলে ইকোসিস্টেম অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের যে হ্যাজার্ড সেটা মিন করছে এখানে। আর এখানে যেটা হয় যে হেলথ হ্যাজার্ড, যেমন এটা হচ্ছে যে অ্যাকিউট টক্সিক, অনেক বেশি টক্সিক, এটা হচ্ছে স্কিন করোশন। যেমন এই সাইনটা কিন্তু মেটাল করোশনের জন্য বোঝায়, যে মেটালে পড়লে মেটালে করোশন হতে পারে, স্কিনে পড়লে স্কিনে করোশন হবে। যেমন সালফিউরিক অ্যাসিড, স্ট্রং সালফিউরিক অ্যাসিড আমাদের স্কিনে পড়লে স্কিন বার্ন হয়ে যায়। তো যেটা খুবই হাইগ্রোস করে ওয়াটার অ্যাবজর্ব করে, খুব বেশি করে ওয়াটার অ্যাবজর্ব করলে পরে বার্ন হয়ে যায় আমাদের স্কিন। স্কিন ইরিটেশন হতে পারে, মানে স্কিন চুলকায়। যেমন ফেনল, ফেনল যদি কারো স্কিনে পড়ে সেটা কিন্তু চুলকায় চুলকায় আমাদের ফেনল হচ্ছে বডির যে মেলানিন সেটাকে ডিসলভ করে ফেলে। ডিসলভ করে ফেলে আলটিমেটলি যেটা হয় যে মেলানিন থাকবে না, দেখা যাবে যে হাতের কোন একটা অংশে যেমন একটা মানে শ্বেত রোগী বা ধবল রোগীদের মতো অবস্থা হয়ে যাবে। স্কিন করোশনে যেমন অ্যাগ্রেসিভ কেমিক্যাল, অক্সিডাইজিং এজেন্ট হতে পারে, সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি স্ট্রং হাইলি কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যদি আমরা যে হাত দুবার রেখে অনেক, তারপরে চুলকাতে চুলকাতে দেখা যাবে যে হাতের যে আমাদের হাতের যে স্মুথ পার্টটা, স্মুথনেসটা হয়ে যাবে, রাফ হয়ে যাবে, মানে চামড়া ক্ষয় শুরু হবে, স্কিনে করোশন হওয়া শুরু হয়। ঠিক আছে? তো এখানে যেমন অ্যাসপিরেশন হ্যাজার্ড, কিছু কিছু অ্যাসপিরেশনের মধ্যে যেমন অ্যামোনিয়া গ্যাস ইনহেল করা যাবে না, বেশি ইনহেল করলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? তো এই ধরনের হ্যাজার্ডাস সাবস্টেন্স গুলো থেকে দূরে থাকা লাগবে। যেমন টক্সিক ম্যাটেরিয়ালস এর মধ্যে যেমন হচ্ছে মিথানল, খুবই টক্সিক। মিথানল হচ্ছে চোখে গেলে মিথানল যেটা হতে পারে যে আমাদের চোখ, আমরা অন্ধ হয়ে যেতে পারি কিন্তু মিথানল, এবং মিথানল বেশি করে ইনহেল করলে মানুষ মারাও যায়। এই জিনিসগুলো একটু জাস্ট বই থেকে দেখতে হবে যে আসলে কোনটা অক্সিডাইজিং লিকুইডের এক্সাম্পল কি, কমপ্লেক্স গ্যাস বা করোসিভ মেটালস, করোসিভ টু মেটালস, কোন কোন করোসিভ সাবস্টেন্স যেগুলো এখানে মেটালকে করোশন করে, স্কিন করোশন কে করে, স্কিন ইরিটেশন কার জন্য হয়, এই জিনিসগুলো একটু বই থেকে দেখে এক্সাম্পলগুলো তোমাদেরকে দেখতে হবে। না তোমরা তো পারেন অর্থনৈতিক রসায়ন। অর্থনৈতিক রসায়নে যেটা হয়, ফার্স্ট অফ অল আমরা যেহেতু প্রাকৃতিক গ্যাস ও কয়লার কথা বলা আছে, তো বেসিক্যালি এটা যেহেতু অ্যাডমিশন প্রোগ্রাম, এই জায়গাতে আমরা যেটা করছি আসলে অ্যাডমিশন প্রোগ্রামের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করছি। এখানে ডেপথে বা খুব বেশি ডিটেইলস আলোচনা হচ্ছে না। প্রাকৃতিক গ্যাসের উপাদানের মধ্যে প্রথমে বলা আছে যে প্রধানত হাইড্রোকার্বন, মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন। তো মিথেনের এখানে পার্সেন্টেজ 80 to 90% আছে, বাট সারপ্রাইজিংলি বাংলাদেশে মিথেনের পার্সেন্টেজ কিন্তু মোর দ্যান 94%। বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, তার মধ্যে গ্রেটার দ্যান অর ইকুয়াল 94%, ম্যাক্সিমাম পরিমাণে মিথেন থাকে আর কি। তো মিথেনের পরিমাণ যত বেশি হবে, কম্বাসন তত ভালো হবে। দেন ইথেনের পরিমাণ একটা পার্সেন্টেজ বলা আছে, প্রোপেন এবং বিউটেন বলা আছে। বিউটেনের পরিমাণ ট্রেস অ্যামাউন্টে থাকে। তো এখানে আরেকটা জিনিস বলা আছে, দেখা যায় এছাড়া ইথিলিন, নাইট্রোজেন এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হাইড্রোকার্বনের বাষ্প মিশ্রিত থাকতে পারে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে যে 96 to 99% মিথেন বিদ্যমান থাকে। তো আমরা যদি সিএনজির কথা বলি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটা, আর হচ্ছে এলপিজি, আর একটা এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের কথা আমরা জানি। আমাদের যে ন্যাচারাল গ্যাস, সেই ন্যাচারাল গ্যাসটাকে কম্প্রেসড অবস্থায় রাখি কিন্তু আসলে ওই যে সিএনজি চালিত অটোরিকশা বা সিএনজি চালিত যেগুলো আমরা সিএনজি নামে চিনি, আসলে সিএনজি না, এগুলো হচ্ছে অনেকটা হচ্ছে অটোরিকশা, বাট এটা হচ্ছে যে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চলে। এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি তে যেটা হয়, সিএনজি তে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে মিথেন এবং ইথেনের পার্সেন্টেজ দেখো ম্যাক্সিমাম। মিথেন যদি মোটামুটি 96% হয়, ইথেনের পরিমাণ যদি 3% হয়, তাহলে বিউটেন আর প্রোপেন কিন্তু খুব একটা বেশি থাকে না। বাট এলপিজি তে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে যেটা হয়, এক্ষেত্রে হচ্ছে প্রোপেন এবং বিউটেনের পার্সেন্টেজ অনেক বেশি থাকে। ঠিক আছে? তো বিউটেনের পার্সেন্টেজ বেশি থাকলে যেটা হয়, এলপিজি কিন্তু হচ্ছে অনেকে বাসায় ইউজ করে থাকে, যাদের বাসায় কিনা ন্যাচারাল গ্যাসের সাপ্লাই নাই, সেটা তারা হচ্ছে এলপিজি ইউজ করে থাকে। এলপিজি ইউজ করলে একটা রিস্ক থাকে। রিস্কটা কি? এলপিজি তে যেই গ্যাসগুলো ম্যাক্সিমাম অ্যামাউন্টে থাকে, তাদের কিন্তু হচ্ছে মাস, মলিকুলার মাস হচ্ছে এয়ার থেকে বেশি, যেটা তারা এয়ার থেকে ভারী হয়। যদি কখনো এলপিজি তে লিক হয়, তাহলে এই গ্যাসটা কিন্তু কখনো এমন হয় না যে অ্যাটমসফিয়ারের চারপাশে ছড়ায় পড়ছে। এটা হচ্ছে বাসায় এমন সব জায়গাতে গিয়ে অবদ্ধ অবস্থা থাকবে। ধরো যে রান্নাঘরে যদি রান্না করে, তাহলে রান্নাঘরে যে চুলার স্ল্যাবের নিচে যে অবস্থান করবে, বা ধরো যদি কেউ এমন হয় যে কোনো একটা বাসার আন্ডারগ্রাউন্ডে কোনো একটা খালি জায়গা আছে, মানে যে জায়গায় খালি জায়গা আছে এবং যত নিচের দিকে থাকা যায় সে তত নিচের দিকে থাকবে। তো এরকম কোন জায়গাতে কিন্তু আবদ্ধ থাকে, সামহাও যদি এর আশেপাশে কোনো জায়গায় এক্সপ্লোশন, মানে আগুন ধরে বিশাল বড় এক্সপ্লোশন হয়ে যাবে। সেজন্য এলপিজি সিলিন্ডারে এক্সপ্লোশনের পরিমাণ বেশি হয়। বাট বাসায় যদি কখনো এমন হয়, ধরো যে যেটা কিনা ন্যাচারাল গ্যাসের সাপ্লাই আসছে, তো এটা বাসায় লিকেজ হয়েছে, দেখা যায় জানলা টানলা খুলে দিলে খুব সুন্দর মতো এয়ারে ডিসপার্স হয়ে যায়, কারণ ওখানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ মিথেন। মিথেন কিন্তু এয়ার থেকে অনেক হালকা, মিথেনের মৌলমাস হচ্ছে খুবই কম, 16। এয়ারের ম্যাক্সিমাম উপাদান হচ্ছে অক্সিজেন এবং নাইট্রোজেন, তাদের আবার মৌলমাস হচ্ছে 28 এবং 32। তো আলটিমেটলি দ্যাট ইজ হচ্ছে এয়ার থেকে হালকা কারণে এটা এয়ারে খুব সুন্দর মতো ছড়ায় পড়ছে, সেজন্য এটা থেকে রিস্ক কম। দ্যাট ইজ হচ্ছে এলপিজি ইউজ করা খুবই রিস্কি। যদি এলপিজিতে সামহাও কোনো লিকেজ হয়, সেটা দেখা যাবে যে গ্যাসটা অ্যাটমসফিয়ারের চারদিকে ছড়ায় পড়বে। এটা হচ্ছে যেসব জায়গাগুলোতে মানে তোমার হচ্ছে যে যত নিচের দিকে থাকা যায়, মানে ওই স্ল্যাবের নিচে দেখা যাবে যে জায়গায় গ্যাপ হবে, সেই জায়গায় খুব সুন্দর মতো আবদ্ধ অবস্থা হচ্ছে, বাসা থেকে বেরোবে না যদি আপনার চুলার আশপাশে কিছু একটা হয়। তো দেন এই জিনিসটা মাঝে মাঝে পরীক্ষা জিজ্ঞেস করে যে এলপিজি তে কোনটা পরিমাণ বেশি থাকে, পার্সেন্টেজ কত, এই জিনিসগুলো একটু তোমাদেরকে দেখতে হবে। কয়লা, কয়লা থেকে বেশি কিছু বলবো না, কয়লা ক্লাসিফিকেশন নিয়ে কথা হবে এখানে। লিগনাইট, সাববিটুমিনাস কয়লা, বিটুমিনাস কয়লা এবং অ্যান্থ্রাসাইট। তো অ্যান্থ্রাসাইট হচ্ছে সবচেয়ে ভালো।
কয়লার ভালো না খারাপ সেটা আমরা আসলে কয়েকটা জিনিস দিয়ে মেজারমেন্ট করি। একটা ফিক্সড কার্বন, আর একটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালুটার ব্যাপারটা হচ্ছে আসলে কতটুকু কয়লার পরে কতটুকু হিট পাওয়া গেল সেটা, মানে প্রতি ইউনিট কয়লাকে পরে কতটুকু হিট পাওয়া যায় সেটা। আর এটা হচ্ছে যে তার মধ্যে অ্যাশ কন্টেন্ট কতটুকু আছে। কয়লা অ্যাশ কন্টেন্ট যত বেশি কম হবে কয়লা তত ভালো, আর কয়লার ক্যালোরিফিক ভ্যালু যত বেশি তার কয়লা তত ভালো। ফিক্সড কার্বন যত বেশি কয়লা তত ভালো। ময়েশ্চার যত কম কয়লা তত ভালো, কারণ ময়েশ্চার বেশি হলে পরে কয়লার ওয়েট বেড়ে যাবে, দেখা যাবে যে আপনি ক্যালোরিফিক ভ্যালু তখন কম পাবেন। ঠিক আছে। আচ্ছা, অ্যাশ কন্টেন্টটা বেসিক্যালি যেটা হয় যে যদি কয়লায় কোনো মেটালিক পার্ট থেকে থাকে বা কোনো নন মেটালিক পার্ট যদি থাকে, তারা যদি আলটিমেটলি কম্বাসন হয়ে কোনো একটা অক্সাইড ফর্মে যায় যেটা কিনা রেসিডিউ আকারে থেকে যায়, তখন সেটাকে আমরা অ্যাশ কন্টেন্ট বলি। হ্যাঁ, মেটালগুলো মেটাল অক্সাইড আকারে থাকে সেটা হচ্ছে অ্যাশ কন্টেন্ট। তো সালফারের পরিমাণ যদি কয়লায় বেশি হয় তখন সেটা সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড আলটিমেটলি সালফিউরিক অ্যাসিডে কনভার্ট, সেটা হচ্ছে অ্যাসিডেনের জন্য দায়ী হবে। বা এই সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড বা সালফিউরিক অ্যাসিড এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি হচ্ছে যে খুব স্মগ তৈরি করে, স্মগের জন্য দায়ী। ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে যে সালফারের পরিমাণ যত কম হবে তত ভালো। তো বাংলাদেশের কয়লাতে সালফারের পরিমাণ খুবই কম, খুবই খুবই খুব কম। বড় প্রক্রিয়ায় যে কয়লা খনি সেখানে আসলে কয়লা উত্তোলন করা হচ্ছে, বড় প্রক্রিয়া কয়লা খনিতে আসলে কয়লার রিজার্ভ খুবই কম, তুলনামূলক কম। বাট কেন বড় প্রক্রিয়া থেকে করা হচ্ছে, কারণ বড় প্রক্রিয়ায় কয়লার মানে ডেপথ, মানে খুব কম ডেপথেই কয়লা পাওয়া যায়, দ্যাট ইজ যে বড় প্রক্রিয়া থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। অন্য যেসব বড় বড় স্টোরেজের কয়লা খনিগুলো আছে সেই কয়লা খনিগুলোতে যেটা হয় যে অনেক গভীরে গিয়ে কয়লা পাইতে হবে, দ্যাট ইজ হচ্ছে সেটা ফিজিবল না, এই জন্য হচ্ছে বড় প্রক্রিয়া থেকে করা হয়। আসলে কয়লা কিভাবে হয়, ধরো আমরা অনেক সময় দেখি যে যেটা হয় যে আর্কিওলজিস্টরা কোনো হুটহাট করে কোনো একটা সভ্যতা মাটির নিচে খুঁজে পাইছে। তার মানে যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় যেমন সোমপুর বিহার বা হচ্ছে যে কি বলে মহাস্থানগড়, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে মাটি চাপা পড়েছিল, এগুলাকে মাটি চাপা পড়েছিল, আর্কিওলজিস্টরা যে মাটি খুঁড়ে 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 খুঁজে পাইছে। তার মানে কোনো কোনো সভ্যতা এমন হয়েছে যে কালের বিবর্তনে যেটা হচ্ছে মাটি চাপা পড়ে গেছে, বা সামহাউ আমাদের যে ল্যান্ড, এই ল্যান্ডের মানে তারা ডাউনওয়ার্ডে চলে গেছে আর কি। তো আমরা এখন হয়তো তার আপার সারফেসে বসবাস করছি। তো ঘটনা যেটা ঘটে, এরকম যখন কোনো সভ্যতা মাটির নিচে চাপা পড়ে, যদি র্যাপিডলি চাপা পড়ে তখন সেটা হচ্ছে যে আলটিমেটলি খুব ফাস্ট যদি হয়, সাডেনলি হয়ে যায়, তখন সেটাকে সাডেনলি বলতে এমন না যে একদিনের মধ্যে হয়ে গেছে, সাডেনলি বলতে বোঝাচ্ছে ধরো যে খুব শর্ট টাইমে 1 বছর 2 বছর এরকম সময়ের মধ্যে যদি এরকম মাটি চাপা পড়ে যায়, তখন সেটা আলটিমেটলি হচ্ছে পেট্রোলিয়ামে কনভার্ট বা ক্রুড অয়েলে কনভার্ট। বাট যদি ব্যাপারটা এমন হয় যে না, কোন একটা সভ্যতা মাটি চাপা পড়ছে, মাটি চাপা পড়ছে বলতে তার যে লিভিং বিংস গুলো ছিল, যেমন গাছপালা, মানুষ, যা কিছু, ঘর বাড়ি, সবকিছু, সেটা যখন আস্তে 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 মাটি চাপা পড়ছে এবং বছরের পর বছর বছরের পর বছর ধরে এটা মাটির নিচে আছে, প্রেসারাইজ হইতে হইতে হিট এবং প্রেসারের কারণে আলটিমেটলি হচ্ছে এটা হচ্ছে কয়লা কনভার্টেড। তো কয়লার একটা ফর্ম আছে পিট। পিট কিন্তু হচ্ছে খুবই সফট কয়লা, খুবই সফট। এটার আসলে কয়লা বলা ঠিক না, এটা ক্যালোরিফিক ভ্যালু মান খুবই কম, এটা খুব একটা হার্ড না, খুবই সফট হয়, স্পঞ্জি টাইপের হয়। তো দেন যেটা হয় সেটার নাম হচ্ছে আসলে অ্যান্থ্রাসাইট। তো অ্যান্থ্রাসাইটে যেটা হয় যে সেটা হচ্ছে লিগনাইট। তো লিগনাইট হচ্ছে তারপরে সাববিটুমিনাস, তারপর হচ্ছে বিটুমিনাস, তারপর হচ্ছে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট হচ্ছে সবচেয়ে ভালো, অ্যান্থ্রাসাইটের ক্যালোরিফিক ভ্যালু মান সবচেয়ে বেশি, তার মধ্যে ফিক্সড কার্বনের পরিমাণও বেশি। তো এই স্পঞ্জি টাইপের পিটটা যখন আরেকটু প্রেসারাইজ, আরেকটু হিটেড হয়, তখন সেটা আলটিমেটলি লিগনাইটে কনভার্ট হয়। লিগনাইট যখন আরো কয়েকশো বছর, 100-200 বছর প্রেসারাইজ হবে, মাটির নিচে হিটেড হবে, তখন সেটা আলটিমেটলি সাববিটুমিনাস কয়লা হবে, তারপরে বিটুমিনাস, তারপর হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লায় কনভার্ট হয়। তো তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে এই 4 ধরনের কয়লার কোনটার ক্যালোরিফিক ভ্যালুর মান কত, কোনটাতে ফিক্সড কার্বন কতটুকু আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ কোনো জায়গায় এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে বসে থাকতে পারে। রিসেন্টলি কিন্তু এই চ্যাপ্টার গুলো থেকে যেমন এই ন্যাচারাল গ্যাস বা সিএনজি বা এলপিজি বা কয়লা, এগুলো নিয়ে ছোট ছোট নোট আকারে লিখতে দিচ্ছে বোর্ডে ভর্তি পরীক্ষা বা যেখানে অ্যাডমিশন এক্সামে যেখানে রিটেন আছে সেই জায়গাগুলোতে। তো যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন আছে, তো ঢাকা ইউনিভার্সিটি এই ধরনের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ তো অবশ্যই আসতে পারে। এখন আসি আমরা পরের একটা জিনিস, ইউরিয়া উৎপাদনের মূলনীতি। ইউরিয়া সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ইউরিয়া কিন্তু এখন আর সার হিসেবে নেই, ইউরিয়া কিন্তু অনেক কি বলে যে পলিমার উৎপন্ন করতে ইউরিয়াকে মনোমার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো ইউরিয়া আসলে আমরা সার হিসেবেই জানি। ইউরিয়া সারের মধ্যে যেটা হয়, ইউরিয়া যদি আমি ফর্মুলা লিখি যে NH2 3 ডাবল বন্ড O NH2, এখানে 46% নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে 46% ইউরিয়াতে। এটা আমরা হচ্ছে জমিতে ব্যবহার করে থাকি, আর্টিফিশিয়াল নাইট্রোজেনের সোর্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো ইউরিয়া উৎপাদনের মূলনীতি, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় প্রশ্ন আসছে যে আসলে প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়।
নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া উৎপন্ন হয়, এই অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া উৎপন্ন করে। এটা হচ্ছে জাস্ট বেসিক কথাবার্তা। এখন কথা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস থেকে কি করে আমরা হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড পাই। প্রাকৃতিক গ্যাস মানে আমাদের ন্যাচারালি আছে মিথেন। মিথেনকে স্টিম ক্র্যাকিং করা হয়, স্টিম ক্র্যাকিং করে হাই টেম্পারেচারে ক্র্যাক করা হয়। ক্র্যাক করে এখান থেকে যেটা পাওয়া যায়, এই মিথেনটাকে স্টিম দিয়ে ক্র্যাক করলে পরে এখানে উইদাউট ইন অ্যাবসেন্স অফ এয়ার, এয়ারের অ্যাবসেন্স অফ এয়ারের প্রেজেন্সে করলে যেটা এয়ারের অক্সিজেন মিথেনকে পুরো একদম কার্বন ডাই অক্সাইডে পানি বানায় ফেলবে। সেটাকে স্টিম ক্র্যাক করতে হবে, স্টিম দিয়ে ইন অ্যাবসেন্স অফ এয়ার মানে ক্র্যাকিং। ক্র্যাকিং মানে হচ্ছে আসলে অ্যাবসেন্স অফ এয়ারে কোন একটা কিছুটা হাই টেম্পারেচারে হিট করে স্ট্রাকচার ব্রেকডাউন করা। তো স্টিম দিয়ে ক্র্যাক করলে পরে আলটিমেটলি যেটা হবে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেনে কনভার্ট হবে। এই কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেনের মিক্সচার থেকে আমরা যেটা করব, কার্বন ডাই অক্সাইড থেকে পটাশিয়াম বাইকার্বনেট দিয়ে সেপারেট করব, তাহলে আমরা আলটিমেটলি পাবো হাইড্রোজেন। কার্বন ডাই অক্সাইড পটাশিয়াম বাইকার্বনেট থেকে পটাশিয়াম কার্বনেট আকারে সেপারেট হয়, সেখান থেকে কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে নেওয়া হয়। এখন আসে নাইট্রোজেন কোথা থেকে আসলো। এয়ারে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে অক্সিজেন আছে, বাট আমরা যেটা করব এয়ারকে লিকুইফাই করব, লিকুইফিকেশন অফ এয়ার। লিকুইফিকেশন অফ এয়ার, লিকুইফিকেশন অফ এয়ার করার পর আলটিমেটলি সেখান থেকে আমরা যেটা পাবো লিকুইড নাইট্রোজেন পাবো। এই লিকুইড নাইট্রোজেন এবং এই যে স্টিম ক্র্যাকিং করে যে হাইড্রোজেন পাইলাম, এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া থেকে আলটিমেটলি আমরা যেটা পাই, এখান থেকে হচ্ছে আমরা অ্যামোনিয়া পাই। তাহলে নাইট্রোজেন গ্যাস, 3 হাইড্রোজেন গ্যাস, এটা উন্মুখী বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া উৎপন্ন করে, 2 অ্যামোনিয়া গ্যাস। তো এখানে টেম্পারেচার হচ্ছে 450 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার হচ্ছে প্রায় 250 অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর এখানে আমরা ক্যাটালিস্ট হিসেবে আয়রন চূর্ণ ব্যবহার করে থাকি। তো মাঝে মাঝে এটাও পরীক্ষায় আসে যে আসলে এখানে কত টেম্পারেচার কত প্রেসার। তো এটা হচ্ছে আসলে হেবারবোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, এবং লা শাতেলি নীতি অ্যাপ্লাই করে এই যে বিক্রিয়ার যেটা তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে গ্যাসীয় প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্ট সবকিছু হিট হচ্ছে 9-92.3 কিলোজুল পার মোল। তো এই তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লা শাতেলি নীতি অ্যাপ্লাই করে যদি একটু উন্মুখী বিক্রিয়া, এখানে অ্যামোনিয়ার কনভার্সন খুব একটা বেশি হয় না। তো অ্যামোনিয়ার কনভার্সন যত বেশি করা যাবে ইউরিয়ার প্রোডাক্ট তত বেশি হয়ে যাবে, কারণ অ্যামোনিয়ার উপর ইউরিয়া ডিপেন্ড করে, কারণ অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে। তো অ্যামোনিয়ার যেটা উন্মুখী বিক্রিয়া আলটিমেটলি আমি যেটা পাবো যে আমার হচ্ছে প্রোডাক্টে কিন্তু ম্যাক্সিমাম যে এমন না যে 100% অ্যামোনিয়া পাবো, তা না। এই কন্ডিশনে ম্যাক্সিমাম 25% অ্যামোনিয়া পাওয়া যায়, মানে 25% অ্যামোনিয়া কনভার্ট হয়, এবং এটা হচ্ছে অপটিমাম কন্ডিশন। এই কন্ডিশনটাই হচ্ছে অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য বেস্ট এবং ইন্ডাস্ট্রিয়ালি লাভবান হয় আর কি, ইন্ডাস্ট্রিগুলো এইভাবে যদি প্রোডাকশন করে থাকে। তো দেন এখানে ক্যাটালিস্ট হিসেবে আয়রন চূর্ণ ব্যবহার করে মলিবডেনাম অক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট প্রমোটার হিসেবে ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো এমসিকিউ করে আসে পরীক্ষায়। তো এখন যেটা হয় যে আমরা অ্যামোনিয়া পাইলাম, এই যে অ্যামোনিয়া পাইলাম, এই অ্যামোনিয়াটা কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে এই ক্ষেত্রে সে বানায় হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বন মানে NH4COO NH2। আচ্ছা, NH2 টা এই পাশে দেই, তাহলে স্ট্রাকচারালি এটা কি থাকে এইভাবে লিখা। তো এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। ঠিক আছে, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত লিখো। তো এই অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন বিক্রিয়াতে প্রেসার হচ্ছে 200 atm আর টেম্পারেচার হচ্ছে 160 থেকে 180। এটা হচ্ছে অটোক্লেভ নামক একটা অটোক্লেভে নিয়ে রিঅ্যাকশনটা করানো হয়, রিঅ্যাক্টরটার নাম হচ্ছে অটোক্লেভ। এবং এই অ্যামোনিয়াম কার্বামেট যে উৎপন্ন হয়, এই অ্যামোনিয়াম কার্বামেটটাকে যদি আমি এখান থেকে 1 মোল পানি অপসারণ করি, এটা উন্মুখী বিক্রিয়া। এই ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে প্রেসার সেম থাকবে, বাট টেম্পারেচার একটু রিডিউস হবে 130 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড। এই প্রেসারে আমরা এই টেম্পারেচার এবং 200 atmosphere প্রেসার, এখান থেকে আমরা ইউরিয়া পাবো NH2COO NH2 প্লাস ওয়াটার। তার এটা হচ্ছে আলটিমেটলি ইউরিয়া সলিউশন পাবো আমরা এখান থেকে। এই ইউরিয়া সলিউশনটাকে আমরা যেটা করব, ইউরিয়া সলিউশন থেকে এই ওয়াটারটাকে ইভাপোরেট করে করে আলটিমেটলি সলিড ইউরিয়াতে কনভার্ট করতে হয়। ইউরিয়া দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রিলড ইউরিয়া আর হচ্ছে গ্রানুলার ইউরিয়া বা দানাদার ইউরিয়া। আমরা আসলে দানাদার ইউরিয়া বললে আসলে বুঝবো না, হয়তো যদি গুটি ইউরিয়া বলি তাহলে কিন্তু হয়তো বুঝবো অনেকেই, কারণ আমরা হচ্ছে অনেক সময় টেলিভিশনে দেখছি যে গুটি ইউরিয়া দেখতে অনেকটা বড় হয় এরকম অনেকটা, আর প্রিলড ইউরিয়া হচ্ছে অনেকটা হোমিওপ্যাথিক পিলের মতো হয়। তো প্রিলড ইউরিয়ার জন্য যেটা হয় একটা প্রিলিং টাওয়ার থাকে, বাট গ্রানুলার ইউরিয়া যেখানে বানায় সেখানে কিন্তু কোনো প্রিলিং টাওয়ার থাকে না। প্রিলিং টাওয়ার হচ্ছে কোন একটা ইউরিয়া ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় টাওয়ার যেটা, সেটা হলো প্রিলিং টাওয়ার। তো গ্রানুলার ইউরিয়া কোথায় হয়? বাংলাদেশে গ্রানুলার ইউরিয়া হচ্ছে যমুনা ফার্টিলাইজার কোম্পানিতে। যমুনা ফার্টিলাইজার কোম্পানি যেটা হচ্ছে জামালপুরে, সেখানে গ্রানুলার ইউরিয়া প্রোডাকশন করা হয়ে থাকে। তো গ্রানুলার ইউরিয়ার জন্য হচ্ছে গ্রানুলেটর থাকে, আর প্রিলিং টাওয়ার হচ্ছে প্রিলড ইউরিয়ার জন্য থাকে। প্রিলড ইউরিয়া হচ্ছে ছোট ছোট, গ্রানুলার ইউরিয়াটা বড় হয়।
গ্রানুলার ইউরিয়ার সুবিধা কি? গ্রানুলার ইউরিয়াটা হচ্ছে যে ওয়াটার সলিবিলিটি অনেক মানে দেরিতে হয়, খুব ইজিলি সলিবল হয় না, বাট ফিল্ড ইউরিয়াটা খুব সহজে সলিবল হয় ওয়াটার। তো দেখা যায় মাঝে মাঝে ধান খেতে যখন ব্যবহার করা হয় ফিল্ড ইউরিয়ার যখন দেওয়া হয়, যাতে খুব ইজিলি ডিজলভ হয়ে যায়। দেখা গেলো সামহ বৃষ্টি হয়েছে, পানি বেড়ে গেছে, তখন দেখা যাবে যে এক জমি থেকে পানি এটা অন্য জমিতে চলে যায়। সেই জন্য যেটা করা হয়, গুটি ইউরিয়া ইউজ করা হয়। গুটি ইউরিয়া ইউজ করলে শুধু কি গুটি ইউরিয়া হচ্ছে স্লো রিলিজ, সাস্টেইন রিলিজ, আস্তে আস্তে রিলিজ। এই জন্য গুটি ইউরিয়া হচ্ছে যেটা করে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেয়, তো গাছ তার প্রয়োজন অনুযায়ী নিয়ে নেয়। আচ্ছা, তো এই গেল মোটামুটি ইউরিয়া উৎপাদনের একটা মূলনীতি। এখানে অ্যামোনিয়াম কার্বনেটকে আমরা যদি হচ্ছে প্রেসারাইজ করি একটা সার্টেন টেম্পারেচার 130 থেকে 40, সেক্ষেত্রে ইউরিয়া উৎপন্ন, ইউরিয়া সলিউশন, এখানে ওয়াটার থাকে, এটা নিয়ার অ্যাবাউট 15 to 20% হয়, সেটাকে আমরা ইভাপোরেট করে 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 আস্তে আস্তে এটাকে মোর দেন 90% এ নিয়ে যাই। তারপর হচ্ছে আমরা হচ্ছে ফিলিং টাওয়ার এনে ফিল্ড ইউরিয়া বানাই। তো এই গেল হচ্ছে ইউরিয়া উৎপাদনের মূলনীতি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই অ্যামোনিয়া উৎপাদনের কথা নিয়ে প্রশ্ন আসতে পারে। আর এখানে আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে আমরা যেটা করি এই এয়ার ট্যাগ থেকে যে নাইট্রোজেন সেপারেট যেটা বলে ক্রায়োজেনিক সেপারেশন, এক্ষেত্রে হচ্ছে জুল থমসন ইফেক্টটাকে অ্যাপ্লাই করে ক্রায়োজেনিক সেপারেশনে। জুল থমসন ইফেক্টটাকে অ্যাপ্লাই করে এয়ার থেকে নাইট্রোজেনকে লিকুইড আকারে পাওয়া যায়। ওকে, সো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট পার্ট হচ্ছে গ্লাস প্রিপারেশন। গ্লাস হচ্ছে আমরা আমাদের বাসায় প্রচুর গ্লাসের ম্যাটেরিয়াল ইউজ করে থাকি। ওই গ্লাসগুলা বেসিক্যালি কেমন হয়? গ্লাস হচ্ছে যে ক্লিয়ার একটা সাবস্টেন্স, খুবই ক্লিয়ার, এটা আমরা জানি। গ্লাস হচ্ছে ক্লিয়ার একটা সাবস্টেন্স, আর এটা হাইলি ভিসকাস, মানে খুবই সান্দ্রতা থাকবে তার, এটা হাইলি ভিসকাস। যেমন মধু হচ্ছে আমরা জানি যে ভিসকোসিটি মধুর বেশি পানির চাইতে, তো তেমনি হচ্ছে গ্লাসের ভিসকোসিটি অনেক বেশি, হাইলি ভিসকাস। হ্যাঁ, এটা একটা ক্রিস্টালাইন সলিড। তো এটা হচ্ছে হাইলি ভিসকাস এবং ক্রিস্টালাইন সলিড, ক্লিয়ার ক্রিস্টালাইন, মাঝে মাঝে সেমি ক্রিস্টালাইনও হয়, ক্রিস্টালাইন সলিড, বাট খুবই ফ্রাজাইল, মানে খুবই ভঙ্গুর হয়। গ্লাস কিন্তু খুবই ভঙ্গুর, ঠিক আছে? ওকে, তো এই গ্লাসের এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আসলে ইউজুয়ালি এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে যে এটা র ম্যাটেরিয়ালস কি, গ্লাস কিভাবে বানায়, বেসিক প্রসেসটা কি, রিঅ্যাকশন গুলো কি কি, এই জিনিসটা পরীক্ষা আসতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষা আসে। তো এখন আমরা যেটা দেখবো যে এর র ম্যাটেরিয়ালস কি, আমরা যত ধরনের এই ধরনের প্রোডাকশন গুলো দেখবো সেই সবগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল কি। তো গ্লাসের র ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে, ফার্স্ট অফ অল গ্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট র ম্যাটেরিয়াল হচ্ছে সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড, দেন হচ্ছে চুনা পাথর বা চুন, আর দেন হচ্ছে সোডা বা সোডিয়াম কার্বনেট। এগুলো হচ্ছে গ্লাসের বেসিক র ম্যাটেরিয়ালস, এই তিনটাই বেসিক র ম্যাটেরিয়ালস। তবে গ্লাসের র ম্যাটেরিয়ালস হিসেবে আরেকটা জিনিসকে আমরা বলতে পারি, সেটা বলি কালেট। কালেট মানে হচ্ছে বেসিক্যালি ভাঙা কাঁচের টুকরা। দেখবা মাঝে মাঝে টোকাইরা হচ্ছে বাসার আশপাশে ভাঙা কাঁচের টুকরোগুলো কালেক্ট করে, এই কালেক্টটাকে হচ্ছে এই র ম্যাটেরিয়ালস হিসেবে ধরে নেওয়া যায়। যাই হোক, ফার্স্ট অফ অল যেটা করা হয়, এই গ্লাসের র ম্যাটেরিয়ালস গুলাকে খুব সুন্দর মতো হচ্ছে এগুলোকে র ম্যাটেরিয়ালস গুলোকে পালভারাইজ করে, মানে একদম চূর্ণ বিচূর্ণ করে র ম্যাটেরিয়ালস এগুলোকে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা হয়। তো যেগুলা অনেকটা সলিড রক হিসেবে থাকে, ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর বা সোডিয়াম কার্বনেট, এগুলা সল্ট হিসেবে থাকে, এগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হয়। চূর্ণ বিচূর্ণ করার পর এগুলোকে অ্যানহাইড্রাস করা হয়। অ্যানহাইড্রাস মানে এদের থেকে ময়েশ্চার রিমুভ করে ফেলা হয়। অ্যানহাইড্রাস করার পরে এদেরকে হচ্ছে নিয়ার অ্যাবাউট ট্যাঙ্কারে নিয়ে হিট করা হয়। এটা রিয়েক্টর, আসলে সেই জায়গায় যে রিঅ্যাকশন গুলো হয় এখানে 1450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করা হয়। তখন হিট করলে পর আলটিমেটলি এটা হচ্ছে একটা লিকুইড পুল, মানে একটা হচ্ছে যে সুইমিং পুলের মতো, যে পানির যেরকম পুল এরকম হচ্ছে গ্লাসের একটা পুলের মতো হয়ে যায়। তো সেখান থেকে আমরা এটাকে কালেক্ট করে শেপ দিই, আকৃতি দান করি। আমি যে ধরনের গ্লাস চাই সেই ধরনের আকৃতি দিব। আকৃতি দান করার পর এটা বলে অ্যানেলিং করা হয়। হোয়াট ইজ অ্যানেলিং? অ্যানেলিং মানে স্লো কুলিং অফ এনি সাবস্টেন্স। স্লো কুলিং মানে আমি যদি গ্লাসকে স্লো কুলিং না করি তাহলে যেটা হবে, হঠাৎ করে কুল করে যেটা হবে, গ্লাসের রাফটার হয়ে যাবে, ভেঙে যাবে, স্ট্রাকচার গুলো মানে খুব ইজিলি গ্লাসের যে আকৃতি দেবে সেই আকৃতি ফেটে যাবে, চুরমার হয়ে যাবে। সেজন্য এটাকে আস্তে 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 কুল করতে হবে, স্লো কুলিং করতে হবে। অ্যানেলিংটা খুবই যেন সহজতর হয়, যেন হচ্ছে আমরা কালেক্ট ব্যবহার করি। কালেক্ট মানে হচ্ছে ভাঙা কাঁচের টুকরা। আসলে কাঁচ দেখে বোঝা যায় না যে কাঁচের র ম্যাটেরিয়ালস গুলো কি কি ছিল। সব ধরনের গ্লাস কিন্তু তার সেম র ম্যাটেরিয়াল, সেম কম্পোজিশন হয় না। অ্যাকর্ডিং টু আওয়ার ডিমান্ড আমরা হচ্ছে গ্লাসকে বিভিন্ন কম্পোজিশন দিয়ে থাকি। তো আমরা কিছু কিছু কি বলে কালারফুল গ্লাস দেখি, যে কালারফুল গ্লাস। কালারফুল গ্লাস বলতে আসলে কি বোঝায়? কালারফুল গ্লাস মানে এখানে যেটা করা হয়, এখানে হচ্ছে ট্রানজিশনাল মেটাল অক্সাইড গুলো ব্যবহার করে। এখন ট্রানজিশনাল মেটাল গুলো হচ্ছে কালারফুল কম্পাউন্ড গঠন করে, ট্রানজিশনাল মেটালের অক্সাইড ব্যবহার করা হয়। হ্যাঁ, ট্রানজিশনাল মেটালের অক্সাইড। যেমন আমি যদি সবুজ কাঁচে, তাহলে হচ্ছে আমি ক্রোমিয়াম অক্সাইড ব্যবহার করবো। বা আমি যদি অন্য কোনো ধরনের একটা কালার চাই, সেই কালার অনুযায়ী তার সেই কালার অনুযায়ী একটা এক ধরনের অক্সাইড, ট্রানজিশনাল মেটালের অক্সাইড গুলো ব্যবহার করবো। আর সেই অনুযায়ী হচ্ছে আমার গ্লাসটা কালার হবে। গ্লাস কিন্তু আমি হচ্ছে ট্যাঙ্কারে দিয়ে দিব না কালারটাকে, আমি আকৃতি প্রদান করবো। সেই আকৃতিটা যদি আমি চাই সবুজ হোক, তাহলে সেখানে আমি কালার দিব।
ট্যাঙ্কারে দিলে তো পুরোটা নষ্ট হয়ে যাবে, পুরোটার মধ্যে সবুজ কালার। যদি পুরোটা ডিমান্ড থাকে তাহলে পুরোটা সবুজ করে দিলে পুরোটার মধ্যে দিয়ে দিব। যদি না থাকে তাহলে আমি সেই অনুযায়ী আকৃতিও প্রদান করবো, এবং তখন হচ্ছে আমি অ্যানালিং করার আগের মধ্যে কালারিং ম্যাটেরিয়ালস অ্যাড করবো। তো মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্লাসে কালার হয়েছে, এই কালারিং ম্যাটেরিয়ালস কার জন্য হয়, কিসের জন্য গ্লাসে কালার হয়, এই কোশ্চেন আসতে পারে। ট্রানজিশন মেটালের অক্সাইডের জন্য গ্লাসগুলো কালারফুল হয়। আচ্ছা, তো এখন আমাদের বিভিন্ন ধরনের গ্লাস সম্পর্কে আমাদের আইডিয়া, যেমন আমরা হচ্ছে পাইরেট গ্লাসের নাম। হ্যাঁ, পাইরেটস গ্লাস হচ্ছে যে হাই টেম্পারেচার রেজিস্ট করতে পারে। তো পাইরেটস গ্লাসে যেটা হয়, পাইরেটস গ্লাসের হচ্ছে সবচেয়ে বেসিক উপাদান হচ্ছে যে সোডিয়াম অক্সাইড, সিলিকার অ্যামাউন্ট একটু বেশি থাকে, আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কিন্তু পাইরেট গ্লাসটাকে হচ্ছে খুবই স্বচ্ছ হতে হয়, খুবই ক্লিয়ার হতে হয়। যেমন পাইরেট গ্লাস আমরা ব্যবহার করি হচ্ছে ল্যাবরেটরিতে কোনো একটা গ্লাস ব্যবহার করতে, গ্লাসটা ক্লিয়ার না, স্বচ্ছ না। আমি কিন্তু গ্লাসের ভিতরে কোনো একটা কেমিক্যালস রাখলে তার মধ্যে কোনো একটা চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ, তারপর সাথে টাইট্রেশনের ক্ষেত্রে কালার চেঞ্জ খুব একটা ভালো বোঝা যাবে না। হ্যাঁ, ঘোলা থাকলে পরে কোনো একটা ধরো অদক্ষেপ পড়ছে নাকি পরে আমি বুঝতে পারবো না। যেমন হচ্ছে যেগুলো হচ্ছে আমরা কিনা প্রেসিপিটেশন টাইপের রিঅ্যাকশন বা সল্ট অ্যানালাইসিসে কাজ করে থাকি। সো দ্যাট ইজ আমরা যেটা করতে হবে, গ্লাসটা যেন খুবই 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 ক্লিয়ার হয়, তার জন্য হচ্ছে বোরিক অ্যানহাইড্রেট বা B2O3 এটা ব্যবহার করতে হবে। সিমিলারলি আমি যদি হচ্ছে ধরো যে এমন গ্লাসে যে ধরনের গ্লাসগুলো হচ্ছে লেড গ্লাস বলে, লেড গ্লাস, এই গ্লাসগুলো কোথায় ইউজ করা হয়ে থাকে? এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে অপটিক্যাল গ্লাস হিসেবে ইউজ করে থাকি আমরা, যেমন চশমা, হ্যাঁ, বা হচ্ছে মাইক্রোস্কোপ, এগুলোতে যে লেন্সগুলোর জন্য ইউজ করা হয়ে থাকে। তার মধ্যে যেটা করতে হয়, এর বেসিক ম্যাটেরিয়াল হচ্ছে সিলিকা, সোডিয়াম অক্সাইড আর হচ্ছে লেড কার্বনেট। তো এই ধরনের গ্লাস, যেমন বুলেট প্রুফ গ্লাসে সিলিকার অ্যামাউন্ট অনেক বেশি থাকে। এই ধরনের নানান ধরনের গ্লাস থাকে। তো ডিমান্ড অনুযায়ী অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট এই বেসিক র ম্যাটেরিয়ালস গুলোর সাথে অন্য কিছু অ্যাড করে বা কিছু অ্যাড করে কিছু বাদ দিয়ে আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ গ্লাস প্রোডাকশন করতে পারি। তো এখন আমরা যেটা দেখবো যে গ্লাসের আসলে বেসিক রিঅ্যাকশনটা কি হয়। গ্লাসের বেসিক রিঅ্যাকশনটা কি হয় আসলে, গ্লাসের যে র ম্যাটেরিয়াল যে সিলিকা, এই সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে সোডিয়াম কার্বনেট, আমরা 1450 ডিগ্রির কথা বলছিলাম। 1450 ডিগ্রিতে যদি আমরা হিট করি এটাকে, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে লিকুইফাইড হয়ে যায়। লিকুইফাইড আলটিমেটলি গ্লাসে কনভার্ট হয়। গ্লাসটা হচ্ছে এরকম, গ্লাসের সংকেত সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, 6 সিলিকন ডাইঅক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হয়। এটাই গ্লাস। এখন আমি যদি এর সাথে অন্যান্য ম্যাটেরিয়ালস যেমন হচ্ছে আমি যদি বোরিক অক্সাইড ইউজ করি বা লেড কার্বনেট ইউজ করি বা কালারিং ম্যাটেরিয়ালস ইউজ করি, সেটাও সেই জায়গায় থাকবে। তো এই হলো গ্লাস উৎপাদনের মূল নীতি। এবং এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, র ম্যাটেরিয়ালস কি, কোন কালার মানে কোন ম্যাটেরিয়ালস ইউজ করলে কোন ধরনের কালার আসবে, টেম্পারেচার কত হয়, বেসিক উপাদানগুলো কি, লেড গ্লাসে কি কি কম্পোনেন্ট থাকে, পাইরেটস গ্লাসের কম্পোজিশন কি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দেন আসো পরের স্লাইড, সেটা হচ্ছে সিরামিক প্রোডাকশন। সিরামিক আসলে কি? সিরামিক আসলে হচ্ছে যে কেরামস থেকে আসছে, মাটির পাত্র বা পটারের যেসব জিনিসপত্র সেখান থেকে আসলে সিরামিকটা আসছে। সিরামিক এর বেসিক র ম্যাটেরিয়াল সিমিলারলি আমরা আবারও একই প্যাটার্নে পড়াশোনাটা করবো আসলে, যে সিরামিক বানাইছে, র ম্যাটেরিয়ালস কি কিভাবে বানায়, এবং এটার কি বলে এটার সম্পর্কে একটু বেসিক আইডিয়া, যেটা যে একটা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র যেটা আমি একটু আগে দেখলাম ক্লাসের ক্ষেত্রে, সেরকম একটা মোটামুটি একটা প্রবাহ চিত্র বা আইডিয়া দেয়া। সিরামিকের র ম্যাটেরিয়ালস হচ্ছে ক্লে, বেসিক্যালি চায়না ক্লে। কিছু কিছু আমাদের সিরামিক ম্যাটেরিয়াল যেগুলো বাসায় যে প্লেট উল্টায় দেখবা যে পেছনে লেখা আছে যে চায়না পোর্সেলেন বা চায়না ক্লে দিয়ে বানানো জিনিসটা। ক্লে হচ্ছে কিন্তু বাংলাদেশের বিজয়পুর ক্লে হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়। বিজয়পুর ক্লে হচ্ছে সিরামিকের জন্য খুব ভালো। ক্লে একটা র ম্যাটেরিয়াল, ক্লে এর সংকেত হচ্ছে, এগুলা কিন্তু পরীক্ষায় আসে যে ক্লে এর ফর্মুলা কি। দেন হচ্ছে যে আরেকটা হচ্ছে যে কি, যে সিলিকা, ঠিক আছে, আর হলো যে ফেলসপার। এগুলো র ম্যাটেরিয়ালস। সিমিলারলি এগুলো হচ্ছে রক বা রকি অবস্থায় বা বড় বড় পাথর আকারে থাকে। তাদেরকে আমাদের যেটা করতে হবে, এদেরকে হচ্ছে ভাঙা ছোট ছোট টুকরা করতে হবে। সিরামিক বানাতে গেলে অনেকটা হচ্ছে যে আমরা মাটির জিনিসপত্র যেরকম বানাই, ছোটবেলা তোমরা অনেকেই মাটির জিনিসপত্র বানাতে গেছো, যে মাটি নিয়ে আসতো, বড় মাটির একটা টুকরা নিয়ে এসে ভাঙা গুঁড়া গুঁড়া করে এটাকে কাদা মাটি বানাইছো। কাদা মাটি বানানোর পরে সেটাকে হচ্ছে যে শুকাইছো, শুকানোর পর অনেক হয়তো এটাকে মাটিতে পোড়ায়, মাটির জিনিসপত্র কিন্তু মাটিতে পোড়ায়। সিরামিক ইজ কাইন্ড অফ দ্যাট। ক্লে, সিলিকা, ফেলসপার এগুলো সবগুলোকে আসলে প্রথমে গুঁড়া গুঁড়া করবে, পালভারাইজ করা হবে। তো পালভারাইজ করার পর আলটিমেটলি যেটা করা হবে, যে র ম্যাটেরিয়াল গুলো থেকে কাদা মাটি বানানো হবে, গুঁড়া গুঁড়া পালভারাইজ করা। পালভারাইজ করার মধ্যে তার মধ্যে আমরা ওয়াটার অ্যাড করব, ওয়াটার অ্যাড করলে এটা কাদা মাটিতে কনভার্ট হবে, মানে স্লারি যেটাকে আমরা বলি। এই স্লারিতে কনভার্ট হবে, স্লারির মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার থাকে, ওয়াটার কন্টেন্টটাকে রিমুভ করে দেব, এটাকে আমরা ফিল্টার প্রেস দিয়ে ফিল্টার করব। ফিল্টার প্রেস দিয়ে ফিল্টার করলে পরে আলটিমেটলি যেটা পাওয়া যায় সেটাকে বলে ফিল্টার কেক। ফিল্টার কেক পাওয়া গেলে ফিল্টার কেকটাকে আলটিমেটলি হচ্ছে আমরা যেটা করব, এই ফিল্টার কেকটাকে হচ্ছে মোল্ডের মধ্যে দিব, শেপিং প্রদান করবো। ধর আমি প্লেট বানাবো, আমি প্লেটের জন্য একটা মোল্ড দিব, বা আমি হচ্ছে একটা গ্লাস বানাবো,
হ্যাঁ সিরামিকের গ্লাস বা সিরামিকের মগ বানাবো একটা, তাহলে ওরকম মোল্ডের মধ্যে দিব, মোল্ডের মধ্যে এরকম শেপিং করে ফেলবো। শেপিং করার পরে যেটা হবে যে এর মধ্যে কিন্তু ময়েশ্চার থেকে যাবে, যেমন যেটা কিনা আমরা হচ্ছে মাটির জিনিসপত্র মানে আগে রোদে শুকে ময়েশ্চার রিমুভ করে বা কিছুটা শুকে তারপর এটাকে হচ্ছে চুলিতে দেয়, যেমন ইট বানানোর ক্ষেত্রে যেটা করে ইটকে হচ্ছে আগে রোদে শুকে তার সারফেসের ময়েশ্চারটা মোটামুটি রিমুভ করে তারপর হচ্ছে তাকে চুলিতে দেয়। হ্যাঁ ব্যাপারটা যে এরকম হবে, যদি এমন হয় যে ধরো যে আমি যদি সরাসরি লিকুইড অবস্থা দিয়ে দিই তাহলে যেটাও কিন্তু ফাটে যাবে, ফাটে যাবে বলতে সারফেসের ময়েশ্চার খুব দ্রুত রিমুভ হয়ে যাবে, ভেতরে ময়েশ্চার থেকে যাবে, সাডেনলি ফেটে যাবে। সো দ্যাট ইজ যেটা করতে হবে, আস্তে 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 এর মধ্যে ময়েশ্চার গুলোকে রিমুভ করতে হবে। তো মোল্ডিং করার পরে যেটা করা এটাকে হচ্ছে ওই শেপিং করা হলো, শেপ করার পরে এটা হচ্ছে ফার্স্ট অফ অল মোল্ডে দিয়ে শেপিং করা হলো, আমি যেটা বানাবো সেটা যে শেপ দিব, শেপ দেওয়ার পর এটাকে ড্রাই করা হয়। ড্রাইটা হচ্ছে অনেকটা হলো তোমার বেল্ট কনভেয়ারের মতো থাকে, বেল্ট কনভেয়ার টাইপ একটা ড্রায়ারে ড্রাই করা হয়। এটাকে মোরলেস 120 থেকে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ড্রাই করা, যেন হচ্ছে সারফেসের ময়েশ্চারটা রিমুভ হয়ে যায়। তো এই ড্রাই করার পর এটাকে যেটা করা হয় আবারও বার্ন করা হয়। বার্ন করা হয় কততে 600 ডিগ্রিতে বার্ন করা হয় 6 ঘন্টা। দেন এটা কালার করা একটা বিস্কুটের মতো কালার হয়, বিস্কুট যেরকম মানে বিস্কিট যেরকম কালার হয় ফাইনালি এরকম একটা কালার হয়, দ্যাট ইজ এই ধরনের ফায়ারিং কে বলে বিস্কিট ফায়ারিং। ঠিক আছে, বিস্কিট ফায়ারিং করলে পরে আলটিমেটলি এর কালারটা বিস্কিটের মতো কালার হয়, বিস্কিট ফায়ারিং করার পরে এটা হচ্ছে যেটা করা দেখবে যে সিরামিকের ম্যাট্রিক্স গুলো ভেঙে গেছে হাত থেকে পড়ে, তখন দেখবে যে ভেঙে গেলে পরে ভেতরে একটা পার্ট থাকার উপরে খুব সুন্দর মতো একটা সারফেস বা লেয়ার হিসেবে আছে, একটা হোয়াইট কালারের লেয়ার, একটা লাস্টারি খুব বা গ্লেজি একটা লেয়ার থাকে। ওই গ্লেজি লেয়ারটা যে জন্য আসে সেটাকে বলে গ্লেজিং। আমরা হচ্ছে গ্লেজিং করি কি বিস্কিট ফায়ারিং করার পরে যে বিস্কিট কালারের একটা ফরমেশন আসছে আমাদের সিরামিক মোল্ডের বা সিরামিকের শেপ ধরে একটা বাটি বা একটা সিরামিকের প্লেট ওইটা, সেটার উপরে গ্লেজিং করবে। গ্লেজিং কি দিয়ে করা হয়? গ্লেজিং হচ্ছে গ্লেজিং এর জন্য আমরা হচ্ছে যেটা করি মেটাল অক্সাইড ব্যবহার করি। মেটাল অক্সাইড গুলো কি কি হতে পারে? সেটা হতে পারে ধরো যে ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড বা আরো যে ধরনের অক্সাইড গুলো আছে সেই অক্সাইড গুলোকে ব্যবহার করা হয়, এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে একটা সলিউশন বানানো হয়। তো গ্লেজিংটা ডিফারেন্ট টাইপ অফ করা যেতে পারে, এই আমার যে ধরো প্লেটের উপরে স্প্রে করা যায় বা প্লেটটাকে গ্লেজিং এর সলিউশনে ডুবায় উঠানো যায়, তো নানান ভাবে করা যায়, ব্রাশ দিয়ে ব্রাশিং করা যায়। হ্যাঁ, তো এইভাবে করা যেতে পারে, বা ধরো কোনো একটা ফেব্রিক দিয়ে এটাকে ওই অনেকটা হচ্ছে উপরে হাত দিয়ে ফেব্রিকটা দিয়ে ঘষে ঘষে উপরে হচ্ছে একটা সারফেসে একটা কোটিং দেয়া। তো গ্লেজিং এর কোটিং দেওয়ার পর আমরা কি দিয়ে কোটিং করছি? মেটাল অক্সাইড দিয়ে। তো মেটাল অক্সাইডের বয়লিং পয়েন্ট কত বা সরি মেল্টিং পয়েন্ট নিয়ার অ্যাবাউট 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্লেজিং করার পরে এই ম্যাট্রিক্সটাকে আমরা যেটা করি 24 ঘন্টা 24 আওয়ার্স 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 24 ঘন্টা বার্ন করা হয়। দেখা যায় একটা চুল্লির ভিতরে এক মাত্রায় দিচ্ছে সকাল 8টায়, পরের দিন সকাল 8টায় এটা ওই মাত্রাতে বের হবে। দেন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সিরামিক ম্যাট্রিক্স। যেটা হবে আমাদের এই গ্লেজিং ম্যাট্রিক্সটা ওই হিটে এটা হচ্ছে মেল্ট হবে, মেল্ট হওয়ার পর আমি 1400 থেকে 1500 হচ্ছে চুল্লির মাঝামাঝিতে এই টেম্পারেচারটা থাকে। আস্তে আস্তে যত চুল্লির ভেতরে যাবে টেম্পারেচার তত বাড়তে থাকে, যত চুল্লি থেকে বের হবে টেম্পারেচার আস্তে আস্তে রিডিউস হওয়া শুরু করবে। তো ফাইনালি যেটা হয় যে 1400 বা 1450 ডিগ্রিতে সেই মেটাল অক্সাইড গুলো মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে গেলে তারপরে সারফেসের উপরে খুব সুন্দর মতো যখন আস্তে আস্তে কুল হবে সুন্দর মতো লেগে যাবে। তো মাঝে মাঝে যেটা দেখি আমরা সিরামিক সাবস্টেন্স উপরে সিরামিকের ম্যাট্রিক্সের উপরে কিছু ডিজাইন থাকে, ওই ডিজাইন গুলো হচ্ছে একটা আমাদের যে ছোটবেলা আমাদের হাতে স্টিকার লাগাইছে না একটা এরকম যে চিংগামকে স্টিকার লাগাইছে এরকম স্টিকারের মতো ডিজাইন গুলো স্টিকারের মতো লাগিয়ে দেওয়া হয়, তারপরে সেটাকে আবার 800 ডিগ্রিতে বার্ন করা হয়। বার্ন করলে পরে যেটা শুধু ডিজাইনের অংশটা থাকে, বাকি অংশটা হচ্ছে অনেকটা পলি ইথিলিন টাইপের পলিমার, ওটা হচ্ছে বার্ন হয়ে যায়। দেন আলটিমেটলি আমরা সিরামিক প্রোডাক্টটা পেয়ে যাই। দেন এটাকে বাজারজাত করলে পরে আলটিমেটলি আমরা সিরামিক প্রোডাক্ট পাইলাম। কোশ্চেন কি আসতে পারে? র ম্যাটেরিয়ালস কি? এই র ম্যাটেরিয়ালস কি এর সম্পর্কে কোশ্চেন আসতে পারে। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বার্ন করা হয়, গ্লেজিং করা হয়, গ্লেজিং কি কি দিয়ে করে, গ্লেজিং ম্যাটেরিয়ালস গুলো কি কি। হ্যাঁ, তবে প্রথমে ইনিশিয়ালি ড্রাই করা কত টেম্পারেচারে, র ম্যাটেরিয়ালস এর মধ্যে আর কি কি হতে পারে, যেমন আরো বিভিন্ন ধরনের সাবস্টেন্স আমরা অ্যাড করতে পারি অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট। কিছু কিছু সফিস্টিকেটেড সিরামিক ম্যাটেরিয়ালস থাকে, ওগুলোর মধ্যে অনেক দাম, ওই জিনিসগুলোর মধ্যে হচ্ছে যেটা করা হয় যে অ্যাকর্ডিং টু কাস্টমার রিকোয়ারমেন্ট আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালস বা মেটাল অক্সাইড অ্যাড করে থাকি, বা অন্য টাইপের বিশেষ ধরনের বিশেষ কোনো একটা আকরিক ব্যবহার করা হয়ে থাকতে পারে। তো এই গেল সিরামিক উৎপাদন। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, সেটা হচ্ছে সিমেন্ট উৎপাদন। সিমেন্ট উৎপাদন বলতে সিমেন্ট আমরা বাসা বানানোর ব্যবহার করে থাকি, সিমেন্ট বাসায় হচ্ছে যে বাসা বানানোর জন্য বিল্ডিং বানানোর জন্য সিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। তো সিমেন্টের হচ্ছে আবারও সিমিলারলি আমরা একই মেথডে আগে। তো র ম্যাটেরিয়ালস গুলো কি কি? সিমেন্টের র ম্যাটেরিয়ালস হচ্ছে চুন বা চুনাপাথর, সিলিকা মানে সিলিকন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে যে অ্যালুমিনিয়াম এন্ড ক্লে। এরা হচ্ছে সিমেন্টের মূল উপাদান। তো সিমেন্টের মূল উপাদানে যেটা হয় শুরুতে সিমেন্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এর সাথে ক্লে বিক্রিয়া করে,
নিয়ার অ্যাবাউট 1450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটাকে রিঅ্যাকশন করানো হয়, রিঅ্যাকশন করানোর পর আলটিমেটলি যেটা এখান থেকে ক্যালসিয়াম সিলিকেট উৎপন্ন হয়। ক্যালসিয়াম সিলিকেট বা অ্যালুমিনা এন্ড হচ্ছে কি Fe2O3 আয়রন অক্সাইড এগুলো উৎপন্ন হয়। তো এটা থেকে আলটিমেটলি যেটা পাওয়া যায় এই জিনিসটা আসলে একটা বলের ফর্মে নিয়ে যেটাকে বলে ক্লিংকার। আমরা কিন্তু বাংলাদেশে কোনো কেউ কিন্তু একদম সিমেন্ট কিন্তু কেউ বানায় না, যে একদম ম্যাটেরিয়ালস থেকে সিমেন্টের এই ক্যালসিয়াম সিলিকেট অ্যালুমিনিয়াম ফেরোর অক্সাইড বা আয়রন অক্সাইড বানায় দেন সেটাকে ক্লিংকার বানায় না। সবাই বাইরে থেকে ক্লিংকার কিনে নিয়ে আসে। বাইরে থেকে ক্লিংকার কিনে নিয়ে আসে বলতে আসলে যেমন বাংলাদেশের লাফার্সুমা সিমেন্ট, এরা কিন্তু হচ্ছে যে ক্লিংকার মানে ইন্ডিয়াতে ওরা হচ্ছে ক্লিংকার বানায় বাংলাদেশে নিয়ে আসে, নিয়ে আসার পরে সেটাকে ক্লিংকারটাকে পালভারাইজ করে গুঁড়া গুঁড়া করে ক্লিংকার হচ্ছে একটা বলের মতো, ছোট ছোট বল 200 ডায়ামিটারের এরকম বলের মতো হয়। এই বলের মতো জিনিসগুলো বাইরে থেকে নিয়ে আসে আয়নারে পালভারাইজ করে গুঁড়া গুঁড়া করে তার মধ্যে জিপসাম অ্যাড করে, জিপসাম অ্যাড করলে পরে আলটিমেটলি এটা সিমেন্ট হয়ে যায়। তো সিমেন্টের যে সিমেন্টিং প্রসেসে দুই ধরনের সিমেন্ট থাকে, একটাকে আমরা বলি হচ্ছে মানে পানির উপস্থিতিতে সেটা সিমেন্টিং হয়, আর এটা হচ্ছে যে পানির অনুপস্থিতিতে হয়। ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে এই যে সিমেন্টের র ম্যাটেরিয়ালস এর কথা বললাম, এতগুলো র ম্যাটেরিয়াল তোমরা কিন্তু হয়তো অ্যাড দেখবে যে মাঝে মাঝে রাস্তায় বেরোলে বহু বড় বড় বিলবোর্ডে দেখা যায় যে 67% C3S সমৃদ্ধ ক্লিংকার থেকে উৎপন্ন হওয়া সিমেন্ট, বা এত পার্সেন্ট C2S বা C4AF এই ধরনের ম্যাটেরিয়ালস এর কথা বলা থাকে। আসলে এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে যে আমরা যে সিমেন্টিং প্রসেস বা সিমেন্টের যে রিঅ্যাকশনটা হলো এখানে ক্যালসিয়াম কার্বনেট বা সিলিকার মধ্যে বা ক্লে এর মধ্যে, এই রিঅ্যাকশনটার অনেকগুলো স্টেপ আছে, অনেক ডিফারেন্ট টাইপের রিঅ্যাকশন হয়ে থাকে, এবং অ্যাকর্ডিং টু দা অ্যামাউন্ট অফ সিলিকেট বা অ্যাকর্ডিং টু প্রোডাক্ট অ্যালুমিনা আয়রন অক্সাইড বা এখানে সিলিকার সাথে অ্যালুমিনার কি রিঅ্যাকশন হচ্ছে তার উপরে ভিত্তি করে নানান ধরনের সিমেন্ট, প্রায় 26 ধরনের সিমেন্ট হয়। তো তার মধ্যে পোর্টল্যান্ড সিমেন্ট যেটা, সেই পোর্টল্যান্ড সিমেন্টের এক্সপ্লানেশন বা পোর্টল্যান্ড সিমেন্ট সম্পর্কে তোমাদের বইতে বলা আছে। তো পোর্টল্যান্ড সিমেন্ট বানানোর যে প্রসেস, পোর্টল্যান্ড সিমেন্টে কি কি ধরনের রিঅ্যাকশন হয় সেই রিঅ্যাকশনগুলো নিয়ে একটু আলোচনা করব। বাট এই সিমেন্টিং প্রসেসে ডিরেক্টলি যে 1450 ডিগ্রিতে হিট করে তা কিন্তু না। এক্ষেত্রে সিমেন্টিং করা একটা চুল্লিতে, ওই চুল্লিটা হচ্ছে অনেকটা হলো তোমার তিনটা ডিফারেন্ট স্টেজে হিটিং করা হয়। প্রিহিটিং, তারপরে মাঝখানে একটা টেম্পারেচার থাকে, দেন হচ্ছে ফাইনালি আরেকটা টেম্পারেচারে হিট করে। তো দেখা যায় যে নিয়ার অ্যাবাউট 600 ডিগ্রি পর্যন্ত এটাকে প্রিহিটিং বলি। তারপরে রিঅ্যাকশন জোন যেখানে কিনা আলটিমেটলি ফাইনাল রিঅ্যাকশনটা হয়, আর 1450 হচ্ছে একদম শেষ পর্যায়ে যেখান থেকে আলটিমেটলি এই সিলিকেট অ্যালুমিনা বা আয়রন অক্সাইড সবগুলো মিক্স আপ হয়ে ক্লিংকার আকারে উৎপন্ন হয়। এই ক্লিংকারের সাথে যদি আমি জিপসাম অ্যাড করি, জিপসাম অ্যাড করলে পরে আলটিমেটলি সিমেন্ট পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে পরে আলোচনা করছি। তো এখন আমরা যেটা দেখবো যে আসলে পোর্টল্যান্ড সিমেন্টে কি কি ধরনের রিঅ্যাকশন গুলো হয়। সাপোজ ক্যালসিয়াম কার্বনেট শুরুতেই যখন হিটেড করা হয়, ক্যালসিয়াম কার্বনেটটা ব্রেকডাউন হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তো এই ক্যালসিয়াম অক্সাইড পরবর্তীতে সিলিকের সাথে বিক্রিয়া করে, সিলিকের সাথে ক্যালসিয়াম অক্সাইড আনান রেশিওতে বিক্রিয়া করে। দুইটা সিলিক একটা সিলিক মানে ক্যালসিয়াম অক্সাইড একটা সিলিকা, তখন যেটা হবে যে 2 ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড, তার মানে এটার শর্ট ফর্ম আমরা লিখি যে C2S। যদি তিনটা ক্যালসিয়াম অক্সাইড হয় প্লাস সিলিকন ডাইঅক্সাইড, এটাকে আমরা শর্ট ফর্মে বলি C3S, তার মানে 3 ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড মানে C3S। ওই যে যেটা বললাম যে 67% C3S সমৃদ্ধ। তো C3S এর পরিমাণটা সবচেয়ে বেশি থাকে সিমেন্টের মধ্যে। তো দেন আরো জিনিসপত্র থাকতে পারে, যেমন সাপোজ দেখ এরকম হতে পারে যে ধরো এরকম একটা एग्जांपल যদি আমরা দিই, এক্সাক্ট ধরো যে তিনটা ক্যালসিয়াম অক্সাইড একটা অ্যালুমিনা Al2O3, তাহলে আলটিমেটলি তিনটা ক্যালসিয়াম অক্সাইড, এই ক্যালসিয়াম অক্সাইড এন্ড ক্যালসিয়াম অক্সাইড Al2O3, এটাকে আমরা শর্টলি বলতে পারি যে C3A। তো এরকম যে অ্যালুমিনা বা আয়রন অক্সাইড এই জিনিসগুলো একটা আরেকটার সাথে মিক্স আপে অনেক ডিফারেন্ট ভ্যারিয়েশন হতে পারে। এই ভ্যারিয়েশনের উপরে ভিত্তি করে আসলে সিমেন্ট নানান ধরনের হয়ে থাকে। তো এখন এই ক্লিংকার যেটা হলো, এই ক্লিংকারে এই ধরনের প্রোডাক্টগুলো থাকে যে C3, C2S, C3S, C3A, যেটা কিনা এখানে ক্যালসিয়াম সিলিকেট আকারে বা অ্যালুমিনা বা আয়রন অক্সাইড হিসেবে বলা হয়েছে। তো টেম্পারেচার কিন্তু ডিরেক্টলি 1450 হিট করে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হিট করে। যেমন 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গেলে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট ব্রেকডাউন হয়ে ক্যালসিয়াম অক্সাইড, দেন হলো 900 পরে গিয়ে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকা একটা আরেকটার সাথে কি করবে, এটা যেটা বলে যে ওই বর্ষীকরণ, হ্যাঁ চুনকে বর্ষীকরণ করা মানে হচ্ছে যে এটাকে হাই টেম্পারেচার হিট করে ক্র্যাক করে ফেলা। তো ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকা এই যে 1450 থেকে আলটিমেটলি সিলিকেট ফরম্যাটে চলে যাবে, এবং এই যে ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনেট ফরম্যাটে যাবে। এগুলোর ভ্যারিয়েশন করে আমরা ডিফারেন্ট সিমেন্ট পাইতে পারি। তো সিমেন্টিং যে রিঅ্যাকশন যেটা হয়, যে আমি যদি এখন এই জিনিসগুলোর মধ্যে দেখাই যে সিমেন্টিং রিঅ্যাকশনটা কি হয়,
আমি ধরো এরকম একটা কম্পোজিশন নিলাম যে C3A, 3 ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে Al2O3। এটা হলো যে আমার হচ্ছে একটা সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্টের একটা কম্পোজিশন, মানে একটা কম্পোজিশনের একটা পার্ট। তার মধ্যে আমরা যখন জিপসাম অ্যাড করব, জিপসাম মানে ক্যালসিয়াম সালফেট, মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু জিপসামের সংকেত তৈরি আছে, জিপসামের সংকেত কি লিখো, এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আলটিমেটলি বানাবে 3 ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনা ক্যালসিয়াম সালফেট ওয়াটার। তো যেটা কিনা ওয়াটারের প্রেজেন্সে সিমেন্টিং হয়, দেখবেন সিমেন্ট ড্রাই অবস্থায় কিন্তু কখনো জমাট বাঁধবে না, যখনই ময়েশ্চারের কন্ট্যাক্টে যাবে তখনই কিন্তু সেটা জমাট বাঁধা শুরু করবে। ঠিক আছে, তো যত দিন যাবে এই সিমেন্টিং প্রসেসটা তত ভালো হবে, যত দিন যাবে দেখবে বিল্ডিং এর হার্ডনেস তত বাড়তেছে। যত কম সময়, মানে ধরো আজকেই সিমেন্টিং করা হয়েছে, ধাক্কা দিবা দেয়াল ভাঙা যাবে, বাট যত দিন যাবে তুমি ধাক্কা যত জোরে দিবে, আস্তে দিবে তত ভাঙবে, মানে কাজ হবে না। যত জোরে দিবা তত, মানে যত বেশি জোরে ধাক্কা দিতে হবে আর কি ভাঙার জন্য। তো সিমেন্টিং প্রসেসটা আসলে সারা জীবন চলতে থাকে, কোনো কোনো সায়েন্টিস্ট বলে, আবার কেউ কেউ বলে যে একটা নির্দিষ্ট সময় পরে সিমেন্টিং বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে আলটিমেটলি বিল্ডিং ক্ষয় হওয়া শুরু করে। ঠিক আছে, তো সিমেন্টিং আসলে এটার স্পেসিফিক কোনো প্যাটার্নে রিঅ্যাকশন কখন শেষ হবে, কখন কি হবে। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা জিনিস একটু জানতে হবে যে সিমেন্টের যে র মেটেরিয়ালস, তার মধ্যে দুইটা পার্টে ভাগ করি র মেটেরিয়ালস গুলোকে আমরা, একটাকে বলে হচ্ছে ক্যালসেরিয়াস সাবস্টেন্স আর একটাকে বলে আলজেরিয়াস সাবস্টেন্স। কি বলে, আর্জিলেসিয়াস সাবস্টেন্স। ক্যালসেরিয়াস সাবস্টেন্স হচ্ছে চুন, আর বাকি সবগুলো হচ্ছে আলজেরিয়াস সাবস্টেন্স। তো মাঝে মাঝে এক্সামে প্রশ্ন আসে যে নিচের কোনটা আলজেরিয়াস সাবস্টেন্স, নিচের কোনটা ক্যালসেরিয়াস সাবস্টেন্স নয়, কোনটা আলজেরিয়াস সাবস্টেন্স নয়, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে চামড়া ট্যানিং এবং ক্রোম ট্যানিং। চামড়া ট্যানিং এবং ক্রোম ট্যানিং, এই জিনিসটা বোঝার জন্য আসলে আমি তোমাদের এটা ক্লু দিব, সেটা হচ্ছে যে ঈদের সময় যখন হচ্ছে আমরা যখন কুরবানির ঈদের সময় প্রচুর পরিমাণে পশু জবাই হয় বা পশু উৎসর্গ হয়, এই পশুগুলো জবাই হওয়ার পরে এই যে চামড়াটা, এই চামড়াটা হচ্ছে ট্যানারি মালিকরা কালেক্ট করে। ট্যানারি নাম হয়েছে কেন? আসলে আমরা যে লেদার প্রোডাক্ট গুলো ব্যবহার করে থাকি, লেদার প্রোডাক্ট গুলো বানানোর জন্য চামড়াকে যে প্রসেসের মধ্যে দিয়ে নিতে হয়, সেই প্রসেসের নাম হচ্ছে ট্যানিং। সেই ট্যানিং থেকে আমরা হচ্ছে ট্যানিং এজেন্ট বা ট্যানিং থেকে এই জিনিসটা হয়। ট্যানিং ইউজ করে, ট্যানিং এজেন্ট ইউজ করে আমরা যেটা করতে পারি, চামড়া থেকে লেদার প্রোডাক্ট বানাতে পারি। তো চামড়া থেকে যে লেদার প্রোডাক্ট বানাই, এই চামড়া থেকে লেদার প্রোডাক্ট গুলো বানানোর প্রসেসটা হচ্ছে ট্যানিং। এবং এখানে ট্যানিংটা সবচেয়ে বেশি পরিমাণে করে ক্রোম ট্যানিং দিয়ে। আর এজন্য ওই যে এইসব ট্যানিং যেসব ইন্ডাস্ট্রিতে হয় তাদেরকে ওই মালিকগুলোরে বলে ট্যানারি মালিক বা ট্যানারি সমিতি, হ্যাঁ, বা ট্যানারি পল্লী। আচ্ছা, তো বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে ট্যানারি পল্লী কোথায় আছে? এখন আসলে ট্যানারি পল্লী বলতে আমরা হাজারীবাগ কি বুঝি, যদি এটাকে শিফট করে সাভারে নিয়ে আসে হেমাদপুরের দিকে। ওকে, তো আমরা এখন একটু আইডিয়া নেই যে আসলে কি করে ট্যানিং প্রসেসটা হয়, বা লেদার কি করে চামড়া থেকে কি করে আমরা লেদারে যাইতে পারি। তো সেই প্রসেসটা বোঝার জন্য আমাদেরকে আসলে একটা ফ্লো চার্টের মধ্যে দিয়ে যাইতে হবে যে আসলে চামড়া থেকে কি করে লেদার হয়। আমরা কিন্তু শুরু স্টেপটা সবাই জানি। শুরু স্টেপটা কি? শুরু স্টেপটা হচ্ছে শুরুতে চামড়াগুলোকে কালেক্ট করে ট্যানারি মালিকরা কালেক্ট করার পরে এর মধ্যে লবণ দেয়। লবণ দেয় কেন? লবণ দিলে যেটা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, ব্যাকটেরিয়া যদি গ্রো করতে না পারে তখন যেটা হয় আলটিমেটলি হচ্ছে যে ওই চামড়াটা পচবে না, পিউরিফিকেশন হবে না। তো দ্যাট ইজ এটাকে লবণ দিয়ে এই কাজটা করা হয়। ফার্স্ট অফ অল যেটা করা হয়, আসলে কোনো বইতে এই জিনিসটা লেখা নাই, প্রথম স্টেপটা হচ্ছে এই চামড়াটাকে কালেক্ট করে যেটা ট্রিমিং করা হয়। ট্রিমিং মানে কি? ইটস নট লাইক যে আমরা যেরকম ট্রিম করে চুল বা দাড়ি কাটি এরকম না। ব্যাপারটা হচ্ছে যে ট্রিমিং মানে দেখা যায় যে চামড়ার মধ্যে কিছু এক্সট্রা মাংস লেগে থাকতে পারে, বা কোনো কোনো চামড়া যখন কাটছে কাটার সময় এবড়ো থেবড়ো চামড়া থাকতে পারে, ওই চামড়াগুলোকে কেটে সাইজ করে ফেলা, ট্রিমিং করে ফেলা। হ্যাঁ, তো এটার জন্য যেটা করে ট্যানারি মালিকরা শুরুতে যদি মাংস লেগে থাকে, কারণ যখন আমরা চামড়া গরুর শরীর থেকে বা পশুর শরীর থেকে সরাই তখন কিছু মাংস চামড়া লেগে থাকতে পারে। তো তখন যেটা করা হয় ওটাকে রিমুভ করতে হয় ফার্স্ট অফ অল, ট্রিমিং করে। রিমুভ করার পরে সেকেন্ড স্টেপটাকে আমরা বলি কিউরিং। কিউরিং মানে বেসিক্যালি সল্ট এড করা, কি এড করা? সল্ট। দেখা যায় যে একটা চামড়ার জন্য 5 থেকে 6 কেজি সল্ট লাগে। তো এই কিউরিং প্রসেসে সল্ট এড করলো, সল্ট এড করলে যেটা হবে, এই সল্ট হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করে ফেলে, সব করে ফেলে আলটিমেটলি ব্যাকটেরিয়া গ্রো করতে পারবে না, চামড়াটা পিউরিফিকেশন পচে যাওয়া থেকে রক্ষা পাবে। 3 নাম্বার স্টেপ হচ্ছে যখন কিউরিং করা হয়, কিউরিং করলে পরে যেটা চামড়া খুব হার্ড হয়ে যায়, তো কোনো ময়েশ্চার থাকে না। তো হার্ড চামড়াটা যদি আমি আলটিমেটলি হচ্ছে পরবর্তী যে স্টেপগুলো করি আমরা এই চামড়া থেকে আসলে লেদার প্রোডাক্টস পাইতে, এই হার্ড প্রোডাক্টটা যদি আমরা পরবর্তী স্টেপে নিয়ে যাই আমরা ছিঁড়ে যেতে পারে। তাহলে এটাকে যেটা করতে হবে, এখন ছিঁড়ে যাওয়ার জন্য তো হার্ডকে সফট করতে হবে। কি করবো? এটা সোকিং করবো। কি দিয়ে? আসলে এটা আমরা হচ্ছে পানিতে আবার ভিজাবো, সোকিং করাবো, ওয়াটারে অ্যাড করে সোক করাবো, ওয়াটার সোক করে এটাকে আবার মোটামুটি একটা ফর্মে মানে সফট করা হবে। দেন যে স্টেপের নাম হচ্ছে লাইমিং করা। লাইমিং করা মানে আসলে চুন অ্যাড করা। লাইমিং এর সাথে এই জায়গায় আমরা যেটা করি সোডিয়াম সালফেট অ্যাড করি, এর মধ্যে যেটা হয় চুন এবং সোডিয়াম সালফেট অ্যাড করা হয়। চুন এবং সোডিয়াম সালফেট অ্যাড করলে যেটা হয়, লাইম অ্যাড করলে যেটা হয়, এখানে যে আমাদের যে হেয়ার আছে,
এই হেয়ারি বা অয়েলি সাবস্টেন্স যেগুলো আছে, যেগুলো কিনা আমাদের চামড়ায় লেগে থাকে, পশুর চামড়ায় থাকে, অয়েলি সাবস্টেন্স বা গ্রিজ টাইপের যেগুলো আছে, গ্রিজ বা হচ্ছে ধরো যে ক্যারাটিনাস যে সাবস্টেন্স, ক্যারাটিনাস সাবস্টেন্স যেগুলো আছে, এগুলো হচ্ছে এই লাইমিং প্রসেসটাতে রিমুভ হয়ে যায়। লাইমিং প্রসেসটাতে রিমুভ হওয়ার পরে পরের স্টেপটাকে আমরা যেটা করি, যে লাইমিং প্রসেসের যে হেয়ার বা অয়েলি সাবস্টেন্স বা গ্রিজ, এগুলো হচ্ছে বাহ্যিক বা আমাদের বাইরের সারফেস থেকে স্কিনের, এটাকে আমরা হচ্ছে সেপারেট করি, এটা বলে বাহ্যিক কোষ অপসারণ। বাহ্যিক কোষ অপসারণ। তো বাহ্যিক কোষ অপসারণ করার পরে কি হয়, বাহ্যিক কোষ অপসারণ করার পরে এটাকে যেটা করতে হয়, ডিলাইমিং করতে। ডিলাইমিং কেন করতে হয়? কারণ ব্যাকটেরিয়া গ্রো করার জন্য অ্যালকালাইন পরিবেশ খুবই উপযোগী। অ্যালকালাইন পরিবেশে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। তাহলে যেটা করতে হবে, লাইম যেটা আছে লাইমটাকে রিমুভ করতে হবে। কারণ সম্পূর্ণ লাইমটা হচ্ছে এই লাইমিং প্রসেসে এই হেয়ার বা অয়েলি সাবস্টেন্স রিমুভ করতে কাজে লাগে না, কিছুটা থেকে যায়। কারণ আমরা 100% কমপ্লিশন, এই প্রসেসটা 100% কমপ্লিশনের জন্য একটা এক্সেস টুল বা সোডিয়াম সালফেট অ্যাড করি। তাহলে এগুলোকে রিমুভ করার জন্য পরের স্টেপের নাম হচ্ছে ডিলাইমিং। ডিলাইমিং স্টেপে যেটা করা হয়, যেহেতু এটা চুন আছে, এটা অ্যাসিডিক কন্ডিশনে নেবে, অ্যাসিড অ্যাড করে লাইমটাকে রিমুভ করে ফেলা হবে। দেন যে স্টেপটা, সেটার নাম হচ্ছে পিকলিং। নাও কাম টু দ্য সরি, এটা হচ্ছে বেটিং। বেটিং এ যেটা করা হয়, বেটিং হচ্ছে তার মধ্যে অ্যামোনিয়াম সালফেট সল্ট অ্যাড করা হয়, অ্যামোনিয়াম সালফেট সল্ট, এবং হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম নির্গত হয়, এরকম কিছু কোনো একটা সাবস্টেন্স অ্যাড করা হয়। ইউজুয়ালি যেটা করা, ডগ ডাং ইউজ করা হয়, কুকুরের পায়খানা, ওখান থেকে প্যানক্রিয়াটিক এনজাইম নির্গত হয়। ওই প্যানক্রিয়াটিক এনজাইম যেটা করে, এটা হচ্ছে ট্যানিং এর জন্য উপযোগী করে তোলে। ট্যানিং উপযোগী করে তোলার জন্য প্যানক্রিয়াটিক এনজাইম প্রয়োজন। মানে এটা যেটা করা হয় যে আমাদের যেই ট্যানিং করি আসলে আমরা যেটা করি, আসলে কোলাজেনটাকে রিমুভ করি। চামড়ার তো বাইরের পার্টটা সরাই ফেললাম, আর ভেতরে যে কোলাজেনটাকে রিমুভ করতে পারলে, যে ইন বিটুইন যেটা, যে আমার চামড়ার যে হেয়ারি পার্ট আর কোলাজেন দুটাকে রিমুভ করতে পারলে যে মাঝখানে যেটা পাওয়া যাবে, দ্যাট ইজ কল্ড লেদার। তা আমি তো হেয়ারি সাবস্টেন্সটা রিমুভ করছি বা গ্রিস যেগুলো সারফেসে লেগে দিলে সেগুলো রিমুভ করছি। ইনার সারফেসে যে কোলাজেনটা আছে, কোলাজেনটা রিমুভ করার জন্য যেটা করতে হবে, আমাকে ট্যানিং করতে হবে। সো কোলাজেন সাবস্টেন্সটাকে ট্যানিং এর উপযোগী করে তোলার জন্য বেটিং করা হয়, এবং বেটিং প্রসেসে প্যানক্রিয়াটিক এনজাইম নির্গত হয়, সেটা হচ্ছে ইউজুয়ালি ডগ ডাং থেকে আসে। আচ্ছা, তো দেন যে স্টেপের নাম হচ্ছে পিকলিং। পিকলিং মানে কি? আসলে পিকলিং শব্দটা আসছে পিকেল থেকে। পিকেল মানে আচার। আচার কি করে সংরক্ষণ করে? অনেক দিন সংরক্ষণ করার জন্য তার মধ্যে প্রিজারভেটিভ হিসেবে বাসায় যেরকম দেখবে আচার ইউজ করার জন্য কখনো কখনো সরিষার তেল দেয়, বা কখনো কখনো ভিনেগার ইউজ করে, ভিনেগার মানে অ্যাসিডিক অ্যাসিড ইউজ করে, বা কোথাও কোথাও কোনো কিছু সংরক্ষণ করার জন্য লবণ দেয়। তো অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট আমরা ডিফারেন্ট যেগুলো কিনা তোমরা ফার্স্ট পেপারে পড়ছো, যে আসলে প্রিজারভেটিভ হিসেবে কি করা হয়, ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কি ব্যবহার করা হয়, বা আর্টিফিশিয়াল প্রিজারভেটিভ হিসেবে কি ব্যবহার করা হয়। তো ট্যানারি মালিকরা যেটা করে, যে ঈদের সময় দেখা যায় প্রচুর চামড়া পাওয়া যায়, তারা হচ্ছে ধরো প্রচুর চামড়া কিনছে। একটা ট্যানারি মালিক ধরো 50,000 চামড়া কিনছে। এখন তার ট্যানারি তার যে ইন্ডাস্ট্রি, সেখানে হয়তো সে ডেইলি 500 লেদার কেসে, মানে চামড়া কেসে হচ্ছে ট্যানিং করতে পারে। তো সে বাকি যে 49,500 সেগুলো রাখবে, এগুলো যদি রাখা দেওয়া, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু কি হবে, এটা হচ্ছে ফ্লুইডিফিকেশন হতে পারে। পরবর্তীতে ট্যানিং করলে সেটা কি হবে, ট্যানিং প্রসেসে খুব ভালো মতো ট্যানিং করলে লেদার আর ভালো লেদার হবে না। তাহলে লেদার যদি ভালো লেদার না হয়, তাহলে আলটিমেটলি এটা কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। কিভাবে? যেটা ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে এমন ভাবে সংরক্ষণ করতে হবে। এজন্য যেটা করে, সালফিউরিক অ্যাসিড অ্যাড করে এটাকে পিকলিং করা হয়, মানে হচ্ছে আচার হিসেবে সংরক্ষণ করা। আসলে আচার না, কাইন্ড অফ। এখন আরেকটা ব্যাপার, যেটা অ্যামোনিয়াম সালফেট কেন অ্যাড করা হচ্ছে। অ্যামোনিয়াম সালফেট হচ্ছে অনেকটা, এটাকে আমরা বলি যে ফিলার হিসেবে অ্যাড করেছে। ফিলার মানে কি? যখন আমি যদি বলি কোন একটা সারফেস থেকে যখন হেয়ারি সারফেস, অয়েলি বা গ্রিস টাইপের সারফেস গুলো রিমুভ হয়ে যায়, তখন সারফেসে কিন্তু ছিদ্রযুক্ত একটা সারফেস পাওয়া যাবে। এটা খুব অবভিয়াস, আমরা বুঝতে পারছি। একদম রিমুভ করে যদি ফেলা হয় হেয়ার গুলো, এই ছিদ্রযুক্ত সারফেস গুলোতে যখন আলটিমেটলি পরবর্তী প্রসেসিং এ যাবে, তখন চামড়াটা ফুটো হয়ে যেতে পারে। এই যে চামড়া ছিদ্র হওয়া বা লেদারটা তখন ছিদ্রযুক্ত লেদার হবে, সেটা কিন্তু আলটিমেটলি কাজে লাগবে না। ধর এটা বড় লেদারের একটা সারফেস হচ্ছে, এই বড় লেদারের সারফেসে একটা জ্যাকেট বানাবে, মাঝখানে একটা ফুটা, তো আলটিমেটলি কিন্তু এটা কাজে লাগবে না, এটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই জন্য যেটা করতে হবে, ওই গ্যাপ গুলোকে ফিলিং করার জন্য অ্যামোনিয়াম সালফেট অ্যাড করা হয়েছে সল্ট হিসেবে। ওকে, তো দেন এই জায়গাতে এই পিকলিং করার পরে, পিকলিং এর পরের স্টেপের নাম হচ্ছে ট্যানিং। পিকলিং এর পরের স্টেপের নাম যে ট্যানিং। আমরা এখন এই ট্যানিং প্রসেসটা দেখব, যে ট্যানিং প্রসেসটা কি এবং ট্যানিং কি জিনিস। আমি পুরো ইরেজ করছি এই জিনিসটাকে। ট্যানিং বেসিক্যালি হচ্ছে দু ধরনের হয়, বেসিক্যালি দু ধরনের, বাট আরেকটা ট্যানিং প্রসেস আমি তিনটাই লিখে দিচ্ছি। এটাকে আমরা বলি ক্রোম ট্যানিং, আর এটাকে বলি ভেজিটেবল ট্যানিং, ভেজিটেবল ট্যানিং। another one is formaldehyde tanning. তো ফর্মালডিহাইড ট্যানিংটা খুব একটা ইউজ করা হয় না।
ফরমালিন টেনিংটা বেসিক্যালি হচ্ছে ভেজিটেবল টেনিং এর অল্টারনেটিভ। ক্রোম টেনিং এ যেটা করা হয় ক্রোমিয়াম সল্ট ইউজ করা হয়, আর ভেজিটেবল টেনিং এ হচ্ছে যে ওক বা হেমলক এই ধরনের গাছের অনেকটা হচ্ছে জুস বা রস এক্সট্রাক্ট ইউজ করা হয়, গাছের বাকল বা পাতা বা গাছের হচ্ছে কাণ্ড এগুলোর এক্সট্রাক্ট ইউজ করা হয়, এই ভেজিটেবল ট্যানিং করা হয়। ফর্মালিন ট্যানিং এ ফর্মালিন ইউজ করা হয়, ক্রোমিয়াম সল্ট ইউজ করা হয় ক্রোম ট্যানিং। তো আমরা যেটা দেখবো এই ওক এবং হেমলকে যেটা হয় তাদের সাথে ট্যানিন নামক একটা রাসায়নিক দ্রব্য বের হয়। ট্যানিন রাসায়নিক দ্রব্যটা আসলে ট্যানিং প্রসেসটার মধ্যে দিয়ে চামড়াকে লেদার বানায়। ফার্স্ট অফ অল এই ট্যানিন মানে এই গাছের নির্যাস থেকে বা গাছের রস থেকে এক্সট্রাক্ট থেকে আসলে এই জিনিস ট্যানিং প্রসেসটা চালু করা হয়েছিল বা ট্যানিং হয়েছিল, দ্যাট ইজ হচ্ছে এটার নাম হচ্ছে ট্যানিং। কিন্তু পরবর্তীতে ক্রোমিয়াম সল্ট দিয়ে খুব ইজিলি করা যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে লেদার প্রোডাক্টের ডিমান্ড। মানে ওক গাছ বা হেমলক গাছ বা এই ধরনের গাছের নির্যাস দেখা যায় যে গাছের সংকট, গাছের অ্যামাউন্টই ধরো আমাদের দেশে গাছের পরিমাণ নাই, খুব একটা বেশি নেই এই ধরনের গাছ। দেখা যাবে যে সব গাছ শেষ হয়ে গেলে কিন্তু আমার লেদারের ডিমান্ড অনেক বেশি, তখন আসলে এটা দিয়ে আমার ডিমান্ড ফুলফিল করা যাচ্ছে না বলে অল্টারনেটিভ হিসেবে ক্রোম ট্যানিংটাকে আনা হলো এবং ক্রোম ট্যানিং হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়। ক্রোম ট্যানিং এর যে লেদার এগুলোর দাম খুবই কম, বাট ভেজিটেবল ট্যানিং এর লেদারের অনেক দাম বেশি, খুবই সফিস্টিকেটেড লেদার সেগুলা। তো আমরা এখন যেটা দেখবো ক্রোম ট্যানিং এর প্রসেসটা দেখবো। ক্রোম ট্যানিং প্রসেসে কি হয়, ক্রোমিয়াম সল্ট ব্যবহার করা হয়ে থাকে। তো ক্রোম ট্যানিং প্রসেসে ক্রোমিয়াম সল্ট ব্যবহার করা হয়ে থাকে, ওই ক্রোমিয়াম সল্টটা বেসিক্যালি হচ্ছে ক্রোমিয়াম 3 একটা সালফেট। তো ক্রোমিয়াম 3 এর যে সালফেট, ওই ক্রোমিয়াম 3 এর সালফেটটা যেটা হয় আলটিমেটলি ওয়াটারে যে আলটিমেটলি এটা হাইড্রোলাইসিস হয়, হাইড্রোলাইসিস করে সেখান থেকে ওয়াটারে যে হাইড্রোলাইসিস হয়, হাইড্রোলাইসিস হয়ে সেখান থেকে হচ্ছে এটা ক্রোমিয়ামের একটা সল্ট কমপ্লেক্স কম্পাউন্ড ফর্মেশন করে, সেটা হচ্ছে যে ক্রোমিয়াম হেক্সা অ্যাকোয়া ক্রোমিয়াম সালফেট। আসলে 3 সালফেট, ক্রোমিয়াম 3 সালফেট, দ্যাট ইজ এখানে আমি থার্ড ডিগ্রি পরে একটা 2 দিলাম, হেক্সা অ্যাকোয়া ক্রোমিয়াম 3 সালফেট। এটা হচ্ছে আলটিমেটলি সল্টটা হচ্ছে ডিসলভ হয় ওয়াটারে, যখন আলটিমেটলি ডিসলভ হয় তখন কিন্তু সে হচ্ছে ওয়াটারে ডিসলভ হলে পরে আয়নাইজড হয়, কি আয়নে কনভার্ট হয়, হেক্সা অ্যাকোয়া ক্রোমিয়াম 3 আয়নে কনভার্ট হয়, হেক্সা অ্যাকোয়া ক্রোমিয়াম 3 আয়নে কনভার্ট হলো। তো এই যে হেক্সা অ্যাকোয়া ক্রোমিয়াম 3 আয়নটা কনভার্ট হলো, এর একটা কমপ্লেক্স আয়ন, এই কমপ্লেক্স আয়নটা এট হায়ার পিএইচ, পিএইচ যদি বেশি হয়, এটা হচ্ছে ওলেশন নামক একটা বিশেষ ধরনের কমপ্লেক্স ফর্মেশন। ওলেশন মানে আসলে এই ক্রোমিয়াম এবং এই যে ক্রোমিয়ামের যে আয়নটা আছে, এই একটা আয়ন আরেকটা আয়নের সাথে মিলে একটা ডাইমার গঠন করে। ওই ডাইমার গঠনে যেটা হয় অক্সিজেন অক্সিজেন ব্রিজ গঠন হয়, অক্সিজেন অক্সিজেন একটা রিং তৈরি হয়, রিং না আসলে অক্সিজেন অক্সিজেন একটা ব্রিজিং হয়, এটাকে বলা হচ্ছে ওলেশন। এবং এই ওলেশনের মাধ্যমে যেটা করে সেটা হচ্ছে পলিক্রোমিয়াম, যেটা বললাম যে পলিক্রোমিয়াম যে অনেকগুলা এক বা একাধিক 2 বা 3টা এরকম ক্রোমিয়ামের আয়ন একসাথে কম্বাইন হয়, পলিক্রোমিয়াম একটা কম্পাউন্ড গঠন করে, পলিক্রোমিয়াম কম্পাউন্ড গঠন করে। তো এই পলিক্রোমিয়াম কম্পাউন্ডটা যেটা হয় আলটিমেটলি এটা হচ্ছে অনেকটা ক্রস লিঙ্কার হিসেবে কাজ করে। ক্রস লিঙ্কার হিসেবে কি করে কাজ করে পরে বলছি। আমাদের এই ক্রস লিঙ্কার হিসেবে কাজ করে কোথায় সেটা আমি বলবো যখন আমরা হচ্ছে কি বলবো যে কোলাজেন রিমুভালটা আসলে করছি, ট্যানিং প্রসেসে কোলাজেন রিমুভ করব। তো কোলাজেন বেসিক্যালি কি, কোলাজেন বেসিক্যালি হচ্ছে যে কাইন্ড অফ প্রোটিন, একটা প্রোটিনে যেটা অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, কোলাজেনে অনেক ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড থাকে। তো অ্যামিনো অ্যাসিডের একটা কি ফাংশনাল গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ হচ্ছে এরকম, একটা নেগেটিভ চার্জ থাকে, এটা প্রোটন রিলিজ করে দেয় সে। তাহলে এখানে যদি আমি বলি যে এটা কোলাজেনের সারফেসে আছে, এটা হলো কোলাজেন নেগেটিভলি চার্জ। তো নেগেটিভ চার্জের সাথে আলটিমেটলি এই যে আমার যেখানে ক্রোমিয়ামের যে একটা আয়ন আছে, আয়নটা পজিটিভলি চার্জ, তাহলে ক্রোমিয়ামের আয়নটা যদি পজিটিভলি চার্জ হয় তাহলে সে এখানে যে তার সাথে একটা কমপ্লেক্স গঠন করবে, কি গঠন, সে একটা আয়নিক বন্ধন গঠন করবে। তাহলে আয়নিক বন্ধন যদি গঠন করে এখান থেকে আমরা কি পাবো, যে যে ধরো কোলাজেন, তার সাথে যে কোলাজেনের যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে সেটা থাকলেই হবে, এখানে অক্সিজেন, তার সাথে এখানে হলো আমার ধরো যে একটা বন্ড হলো ক্রোমিয়ামের যে স্ট্রাকচার আছে ক্রোমিয়াম 6, এখানে এটা যেহেতু এখানে নেগেটিভ চার্জ ছিল একটা, আর এখানে 3+ তাহলে ক্রোমিয়াম 2+ হয়ে যাবে। তখন এটার মধ্যে আবার এই যে 2+ তাহলে তার মধ্যে আবার আরেকটা কোলাজেন আসলে ধরে এরকম আরেকটা কোলাজেন আসলে আলটিমেটলি এখানে খুব সুন্দর একটা কমপ্লেক্স স্ট্রাকচার হবে। বাট মজার ব্যাপার হচ্ছে যে আরেকটা ঘটনা ঘটতে পারে যে এখানে যে আমার পলিক্রোমিয়াম সাবস্টেন্স উৎপন্ন হয়েছে, এই পলিক্রোমিয়াম সাবস্টেন্স ধরো এই যে পলিক্রোমিয়াম সাবস্টেন্সটাকে নিয়ে একটা বক্স করে দেখালাম কথার কথা, তাহলে এখানে এই বক্সটা এর সাথে একটা লিংক করলো, এদিকে আরেকটা কোলাজেনের সাথে লিংক করলো, তার মানে সে একই সাথে দুইটা কোলাজেনের সাথে লিংক আপ করতে পারতেছে।
যদি দুইটা কোলাজেনের সাথে লিংক আপ করে বা একাধিক কোলাজেনের সাথে লিংক আপ করে, তখন দেখা যায় ধরো এরকম একটা কোলাজেনের লেয়ার, এরকম একটা কোলাজেনের লেয়ার, এরকম আরেকটা লেয়ার, তার মানে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার এরকম মাঝখানে একটা লিংক হয়ে গেল। তো যে ক্রস একটা কানেকশন হলো, ক্রস কানেকশন বলে এটাকে বলা হচ্ছে ক্রস লিঙ্কার। তো পলিক্রোমিয়াম কম্পাউন্ড গুলো হচ্ছে এক্ষেত্রে ক্রস লিঙ্কার হিসেবে কাজ করে। তো এই কোলাজেন সাবস্টেন্স গুলো যখন এই ক্রোমিয়ামের কমপ্লেক্স গুলোর সাথে কম্বাইন্ড হয়, তখন হচ্ছে ওদের ওয়েট বেড়ে যায়, ওয়েট বেড়ে গেলে তার আলটিমেটলি ওই আমার যে চামড়ার যে আলটিমেটলি হেয়ার রিমুভ করার পরে যে কোলাজেনটা ওই সারফেস থেকে রিমুভ হয়ে চলে আসে, দেন যেটা পাওয়া যায় সেটা কিন্তু লেদার, ওটাকে ফিনিশিং করে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা কিন্তু লেদার প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে থাকে। তো এই হলো মোটামুটি ক্রোম ট্রেনিং এর একটা প্রসেস। ক্রোম ট্রেনিং এর প্রশ্ন আসে যে সল্ট কি ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে ওলেশন হইলে কি হয়, পলিক্রোমিয়াম কম্পাউন্ড হয়, কোলাজেনের সাথে কোলাজেনের কোন গ্রুপের সাথে এখানে কমপ্লেক্স ফর্মেশন হয়, পলিক্রোমিয়াম কম্পাউন্ড কি হিসেবে কাজ করে, ক্রস লিঙ্কার হিসেবে কাজ করে। হ্যাঁ, ক্রোম ট্রেনিং আমার দুই ধরনের, একটা হলো আমরা ওয়ান বাথ প্রসেস আর একটা টু বাথ প্রসেস। ওয়ান বাথ প্রসেস যেটা হয় একটা পাত্রেই সবগুলো ঘটনা ঘটে, টু বাথ প্রসেস যেটা হয় একাধিক পাত্রে ঘটনা ঘটে। তো যেটা হয় যে ট্যানিং করার সময় যদি আমি ক্রোম সল্ট ইউজ করি, মাঝে মাঝে যেটা হয় যে চামড়া একটা ইয়েলো কালার চলে আসে চামড়ার মধ্যে। ইয়েলো কালারটা কিভাবে আসে, যদি ধরো যে এমন ঘটনা ঘটে যে আমরা ওই যে শুরুতে যেটা বলছিলাম যে হেয়ারি সাবস্টেন্স গ্রিজি বা ক্যারাটিনাস সাবস্টেন্স আমরা রিমুভ করব লাইনিং প্রসেসে, ক্যারাটিনাস সাবস্টেন্স রিমুভ করতে গেলে কিছু সালফার কম্পাউন্ড উৎপন্ন হয়। ওই সালফার কম্পাউন্ড গুলো যদি সামহাও থেকে যায়, ডিলাইমিং প্রসেসে যদি আমরা রিমুভ করতে না পারি, তাহলে এরা সেই জায়গায় একটা ইয়েলো সালফারের কিছু কম্পাউন্ড উৎপন্ন করে, তখন সেটা ইয়েলো কালার হয়ে যায়। তখন আবার সেই কালারটা রিমুভ করার জন্য এটাকে হচ্ছে আবার যেটা করতে আবার হচ্ছে অন্য একটা কেমিক্যাল দিয়ে রিডাকশন করতে হয়। তো সেই রিঅ্যাকশনটার জন্য যেটা হয় যে আরেকটা পাত্রে নিয়ে কাজ করা লাগে, যেন ওয়ান বাথ প্রসেস বা টু বাথ প্রসেসের কথা বলা আছে। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক প্রসেস। এই বেসিক প্রসেসের মাধ্যমে ট্যানিং হয়ে থাকে। এবং ক্রোম ট্যানিং এর কথা, ভেজিটেবল ট্যানিং এর কথা বইতে লেখা আছে, দেখবা যে ওক গাছ, হেমলক গাছ, বিভিন্ন গাছের কথা বলা আছে। তো এই গাছগুলোর মাধ্যমে এই ঘটনাগুলো ঘটে থাকে। তো এখন কথা হচ্ছে যে যে এই যে গেল এটা, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইটিপি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ইটিপি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টে যেটা হয়, ইটিপি তে যেটা হয় যে কোন একটা ইন্ডাস্ট্রিয়াল যে এফ্লুয়েন্ট ওয়াটার, মানে ইন্ডাস্ট্রিতে ইউজ করার পরে যে ওয়াটারটা বেরোচ্ছে সেটা আমরা বলি এফ্লুয়েন্ট ওয়াটার। বা এটাকে ট্রিটমেন্ট করে রিমুভ অ্যাটমসফিয়ারে রিলিজ করতে, বা ধরো যে নদীতে ছাড়ি নদীতে দিতে হবে, বা পুকুরে দিলে পুকুরে দিতে হবে। তো এই জন্য ইন্ডাস্ট্রি যেটা করে একটা প্ল্যান্ট বানায়, সেই প্ল্যান্টটাতে যেটা করে ওয়াটারটাকে, যে এফ্লুয়েন্ট ওয়াটারটাকে একটা বেসিক ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে এটা এনভায়রনমেন্টাল যে স্ট্যান্ডার্ড ওটাকে ফলো করে ওই এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডে এনভায়রনমেন্টে রিলিজ করা হয়। এখন কথা হচ্ছে যে ফার্স্ট অফ অল ওয়েস্ট ওয়াটার ইনফ্লুয়েন্ট, মানে ওয়েস্ট ওয়াটার ইনফ্লুয়েন্টটা আসবে, এটাকে প্রিলিমিনারি ট্রিটমেন্ট করা হবে। প্রিলিমিনারি ট্রিটমেন্ট ইউজুয়ালি যেটা করা হয় এখানে, ফার্স্ট অফ অল প্রিলিমিনারি ট্রিটমেন্টে যেটা করে, ধরো আমি যদি কোনো একটা ইউরিয়া ইন্ডাস্ট্রির কথা বলি, কথার কথা, সাপোজ দ্যাট ইউরিয়া ইন্ডাস্ট্রি, ইউরিয়া ইন্ডাস্ট্রিতে শুরুতে যেটা করে ওয়াটারটা আসার পরে দেখা যায় যে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো একটা অনেকগুলো ইউনিট থাকে। ধরো একটা ইউনিট থেকে একটা ওয়াটার আসছে অ্যাসিডিক ওয়াটার, অ্যাসিডিক ওয়েস্ট ওয়াটার, আরেকটা ইউনিট থেকে ওয়াটার আসছে সেটা হচ্ছে অ্যালকালাইন ওয়েস্ট ওয়াটার। তাহলে এখন একটা ইন্টারেস্টিং কাজ করে যে পিএইচ ব্যালেন্স করার জন্য অ্যাসিড এবং অ্যালকালাইন ওয়েস্ট ওয়াটারকে আলাদা আলাদা করে আসছে, দুটোকে একসাথে মিক্স আপ করা হলো, হলে পরে আলটিমেটলি পিএইচ এর কিছুটা ব্যালেন্স হবে। বা প্রিলিমিনারি ট্রিটমেন্টে যেটা করা হয় যে ধরো ওয়েস্ট ওয়াটারের সাথে কিছু বড় বড় ওয়েস্ট আসে, যেগুলো কিনা খুব ইজিলি সেপারেট করে ফেলা যায়। ধরো পানিটাকে রেখে দেওয়ার কারণে যেটা হয়েছে যে ওখানে খুব সুন্দর মতো বড় বড় যেসব ওয়েস্ট গুলো যেগুলো ভাসছে পানিতে, ভাসমান আছে, ওগুলোকে সেপারেট করে ফেলা গেছে, সেটা একটা প্রসেস হতে পারে। আবার কোনো ক্ষেত্রে প্রিলিমিনারি ট্রিটমেন্ট হিসেবে ধরো ওগুলোকে লাগুনিং করে, লাগুনিং মানে একটা পুকুরের মধ্যে, ইন্ডাস্ট্রি মাঝখানে একটা গর্তের মধ্যে থাকে, তার মধ্যে এটাকে রেখে দিলে যেটা হয় সানলাইটের প্রেজেন্সে ব্যাকটেরিয়া কিছু পরিমাণে অর্গানিক ওয়েস্ট এবং ইনঅর্গানিক ওয়েস্ট, অর্গানিক ওয়েস্ট গুলোকে ডিকম্পোজ করে, যেটা আসলে আমরা বিওডি পড়তে যে পড়ছি, ঠিক আছে। তো প্রিলিমিনারি ট্রিটমেন্টে যেটা করা হয়, আবার কিছু ক্ষেত্রে প্রিলিমিনারি ট্রিটমেন্ট ফিল্টার প্রসেসের মধ্যে দিয়ে নেওয়া হয়। ফিল্টার বলা ঠিক না, আসলে একটা মানে এটা হচ্ছে যে ছাঁকনির মতো থাকে, ওটার মধ্যে বড় বড় ওয়েস্ট গুলোকে সেপারেট করে ফেলা যেতে পারে। দেন যেটা হয় সেটার নাম হচ্ছে প্রাইমারি ক্লারিফায়ার। হোয়াট ইজ প্রাইমারি ক্লারিফায়ার? ক্লারিফায়ারে যেটা হয় যে ক্লারিফাই করা হয়, মানে ক্লিয়ার একটা ফরম্যাটে দেওয়া হয়। ক্লারিফায়ারে যেটা হয়, ক্লারিফায়ার হচ্ছে এরকম একটা ট্যাঙ্কের মতো থাকে, ট্যাঙ্কের উপর একটা মোটর দিয়ে এরকম একটা কি বলে একটা নাড়ানি থাকে, অনেক সময় এগুলোর মধ্যে ডর থেকে না, এরকম একটা লাঙ্গলের মতো থাকে। এটা হচ্ছে কন্টিনিউয়াসলি এরকম আমার একটা মোটর দিয়ে এটা মুভমেন্ট করতে থাকে। যখন কন্টিনিউয়াসলি মুভমেন্ট করাই, তখন যেটা হয় এই জায়গাতে যেটা হয় যে ধরো তোমার কিছু বড় বড় পার্টিকেলস আছে, ওয়েস্ট পার্টিকেল, ধরো যে বালি বা অন্য ধরনের অর্গানিক ওয়েস্ট বা কোনো ধরনের ইনঅর্গানিক ওয়েস্ট, এই ওয়েস্ট গুলো ধরো বড় বড় পার্টিকেল, এগুলো হচ্ছে যে পানির মধ্যে মোটামুটি ভাসছে। কিছুক্ষণ রেখে দিয়ে যখন এটা আমি এরকম করে আস্তে আস্তে ডট থেকে না এটাকে কন্টিনিউয়াসলি মুভমেন্ট করাবো, ঘুরাবো, তখন যেটা হবে যে এই পার্টিকেল গুলা খুব সুন্দর মতো সেটেল ডাউন করে নিচে জমা হবে। জমা হলে পরে যেটা উপর থেকে পানিটা সরাই ফেললে পরে নিচে যেটা হবে সেটা আমরা বলি স্লাজ, এটাকে বলা হচ্ছে প্রাইমারি স্লাজ।
প্রাইমারি স্লাসটা যখন হবে, প্রাইমারি স্লাসটা রিমুভ হয়ে যাবে, এখান থেকে রিমুভ করলে এটাকে স্লাস ডিসপোজাল ট্রিটমেন্ট। স্লাসকে আবার ট্রিটমেন্ট করার জন্য স্লাস ডিসপোজাল ট্রিটমেন্ট আছে, সেটাকে আবার ট্রিটমেন্ট করা হয়, সেটা পরের হিসাব। এখন আসো যে প্রাইমারি ক্লারিফায়ারের পর এটাকে যেটা করা হয় এয়ারেশন টেকনিক। এয়ারেশন টেকনিকের মধ্যে খুব বেশি পরিমাণে এয়ার সাপ্লাই দেওয়া হয়। এয়ার সাপ্লাই দিলে যেটা হয়, তার মধ্যে যেসব ওয়েস্ট আছে যেমন অর্গানিক ওয়েস্ট, যেগুলো কিনা এখনো ডিকম্পোজ হয় না, এগুলো ডিকম্পোজ করা হয়। ডিকম্পোজ করে গেলে তারপরে তাদের যে সেকেন্ডারি ক্লারিফায়ার যে ক্লারিফাই হয়, হওয়ার পর এটাকে ডিসইনফেক্টেন্ট করা হয়। ডিসইনফেক্টেন্ট এর মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো ধরনের কোনো লিভিং অর্গানিজম থাকে, এগুলোকে মেরে ফেলা হয়। এই জন্য যেটা করে ক্লোরিন সাপ্লাই দেওয়া হয়। ক্লোরিন দিলে পরে যেটা হয়, ক্লোরিন হচ্ছে যে ব্লিচিং অ্যাকশনের মাধ্যমে সেটাকে সে যেটা করে যে জার্মান ক্লোরিন করতে করে সে ব্যাকটেরিয়ার সেলটাকে নষ্ট করে দেয়, ডিসইনফেক্টেন্ট করে দেয়, হচ্ছে অ্যাফিন ওয়াটার হিসেবে ছেড়ে দেওয়া হয়। সেকেন্ডারি ক্লারিফায়ারে যেটা হয় যে অ্যাক্টিভেটেড স্লাজ, যে অ্যাক্টিভেটেড স্লাজটা, সেই অ্যাক্টিভেটেড স্লাজটা হচ্ছে ওয়েস্ট অ্যাক্টিভেটেড স্লাজ, এটাকে নিয়ে প্রাইমারি অ্যাক্টিভেটেড স্লাজের সাথে একসাথে করে স্লাজ ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে, স্লাজটা অনেক সময় টক্সিক হয়, এটাকে টক্সিক হলে পরে এটাকে ডিফারেন্ট ভাবে ডাম্প করতে হবে, মাটির নিচে রাখতে হয়, আবদ্ধ রাখতে হয়। সেটা অ্যাকর্ডিং টু দা কন্ডিশন অথবা তার কম্পোজিশন অফ স্লাজ তাকে ডিফারেন্ট ভাবে ট্রিটমেন্ট করা হয়। বাট এই যে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসটা, এই প্রসেসে আমরা যেটা করি এটা হচ্ছে কোয়াগুলেটিং এজেন্ট অ্যাড করে থাকি। কোয়াগুলেটিং এজেন্ট মানে কি আসলে? কোয়াগুলেটিং এজেন্টটা যেটা করে, কোয়াগুলেটিং এজেন্ট হচ্ছে কোয়াগুলেশন করে। কি করে? কোয়াগুলেশন। তো কোয়াগুলেটিং এজেন্টটা যদি কোয়াগুলেশন করে, কোয়াগুলেশন এই কোয়াগুলেটিং এজেন্ট হিসেবে কি করা ইউজ করা হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট, কোন কোন ক্ষেত্রে ফেরিক ক্লোরাইড ইউজ করা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডাস্ট্রি অ্যালুমিনিয়াম সালফেটই ব্যবহার করে থাকে। এবং এই কোয়াগুলেটিং এজেন্টে যেটা হয়, কোয়াগুলেশন প্রসেসে এই অ্যালুমিনিয়াম সালফেটটা যেটা করা হয় যে কলয়েড টাইপের যে সব ওয়েস্ট গুলো আছে, এই কলয়েড গুলো নেগেটিভলি বা পজিটিভলি চার্জ হয়, তাদের চার্জ গুলোকে ডিসচার্জ করে। কারণ কলয়েডাল পার্টিকেল যদি একটা নেগেটিভ দিয়ে যায়, আরেকটা পার্টিকেল নেগেটিভ দিয়ে যায়, একটা কন্ট্যাক্টে আসবে না। যদি কন্ট্যাক্টে না আসে, ওয়াটারের মধ্যে তারা খুব সুন্দর মতো ঘুরে বেড়াবে। কলয়েডাল পার্টিকেলের সাইজ খুবই ছোট, আবার তার ওয়েট এত বেশিও না যে তারা কিনা একটার সাথে মানে তারা নিজেরা সেটেল ডাউন করে, তারা খুব সুন্দর মতো পানিতে ভেসে বেড়ায়। এবং তারা যদি নেগেটিভলি বা পজিটিভলি চার্জ একটার রিপালস করে বলে তারা কাছাকাছি, এমন হয় না যে একটার সাথে জোড়া লাগলে অ্যাগ্রিগেট করে বড় আকার হলো আকারে তরণী আকারে পড়বে, সেটা হয় না। এই জন্য আমরা যেটা করি, কোয়াগুলেটিং এজেন্ট হিসেবে অ্যালুমিনিয়াম সালফেট বা ফেরিক ক্লোরাইড অ্যাড করি। তো অ্যালুমিনিয়াম সালফেট বা ফেরিক ক্লোরাইডের সারফেসে গিয়ে এই কলয়েডাল পার্টিকেল গুলো জমা হয়ে তখন হচ্ছে তারা সেটেল ডাউন করে, তাদেরকে ডিসচার্জ করা হয়। ডিসচার্জ করে মানে ডিসচার্জ বলতে এই যে আমাদের অ্যালুমিনিয়াম সালফেট আছে, অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এটা প্লাস প্লাস পজিটিভ চার্জ, আমার যে করিডোর গুলো সেগুলো নেগেটিভ চার্জ, তখন তারা যেটা ওই অ্যালুমিনিয়াম সালফেটের সারফেসে গিয়ে পজিটিভ নেগেটিভ করতে তারা নিউট্রালাইজ হবে, নিউট্রালাইজ হয়ে ডিসচার্জ হবে, স্টেবিলাইজ হবে। তখন দেখা যাবে যে একটা অ্যালুমিনিয়াম সালফেটের আকার ধরে এতটুকু ছিল, তার উপর অনেকগুলো এরকম কলেট জমা হয়ে তার আকার অনেক বড় হয়েছে, তখন এটা খুব ইজিলি সেটেল ডাউন করবে। ঠিক আছে, সেটেল ডাউন করলে পরে আলটিমেটলি এখান থেকে আমরা খুব সহজেই ব্যাটারি গুলোকে সেপারেট করে ফেলতে পারবো। আচ্ছা, যেটা বললাম যে কখনো কখনো পিএইচ ব্যালেন্স করার জন্য শুরুতেই অ্যাসিডিক এবং অ্যালকালাইন ওয়াটার যেটা আছে তাদেরকে মিক্স আপ করা হয়। মিক্স আপ করা হয় পরে প্রাইমারিলি ক্লারিফাইড হয়, ডট থেকে না থাকে একটা, যেন হচ্ছে এয়ার দিয়ে প্রচুর পরিমাণে এয়ার সাপ্লাই দেওয়া হয়, যেন হচ্ছে আলটিমেটলি আমার কি হয় যে তোমার অর্গানিক ওয়েস্টটাকে ডিকম্পোজ করে ফেলতে পারে। দেন হচ্ছে যদি পুরো কলিডাল পার্টিকেল থাকে সেটাকে রিমুভ করার জন্য যেটা করা হয় যে ওই অ্যালুমিনিয়াম সালফেট বা কোয়াগুলেটিং এজেন্ট হিসেবে অ্যাড করা হয়, তাহলে কোয়াগুলেশনের উপর আলটিমেটলি কলিডগুলো ডিসচার্জে তারা হচ্ছে সেটেল ডাউন করে এবং সেখান থেকে ক্লারিফাইড করে সেটাকে ডিসপোজাল করে ফেলা হয় এবং ডিসইনফেক্টেন্ট করে সেই ওয়াটারটাকে আমরা হচ্ছে ফাইনালি এফলুয়েন্ট আকারে রিমুভ করতে পারি। মুভিং অন টু দ্য নেক্সট থিং, ন্যানো পার্টিকেল এবং ন্যানো প্রযুক্তি। হোয়াট ইজ ন্যানো পার্টিকেল? ন্যানো মিন্স 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। তো আমরা যদি একটা কাজ করি, আমি হচ্ছে যে মোটামুটি 8টা হাইড্রোজেন অ্যাটমকে পাশাপাশি রাখি, তাহলে সেটা হচ্ছে 1 ন্যানোমিটার হবে। যে হাইড্রোজেন অ্যাটম যদি 8টা হয়, 8টা হাইড্রোজেন অ্যাটম যদি আমরা একসাথে রাখি তখন সেটা হচ্ছে 1 ন্যানোমিটার হবে। তাদের আকারটা হচ্ছে, তাদের যে ডায়ামিটার, সব ডায়ামিটার বলে না, লেংথ কি বলি, লেংথ হিসেবে বললে আলটিমেটলি হবে যেটা হচ্ছে 8টা হাইড্রোজেন অ্যাটম যদি একসাথে রাখা হয়, একটার পর একটা, 4টা 5টা 6টা 7টা 8টা, তখন এটা হচ্ছে 1 ন্যানোমিটার হয়। তবে এটা 1 ন্যানোমিটার যে ব্যাপারটা কত ছোট এটা আমরা খুবই ইজিলি ভিজুয়ালাইজ করতে পারতেছি। ন্যানো পার্টিকেল বা ন্যানো ম্যাটেরিয়ালস কাকে বলবো? আমাদের পুরো একটা সাবস্টেন্সের ডাইমেনশন হচ্ছে 3 ডাইমেনশন। এই 3টা ডাইমেনশনের মধ্যে যদি কোনো একটা ডাইমেনশন, যদি এনি ওয়ান ডাইমেনশন, কোনো একটা ডাইমেনশন যদি ইন বিটুইন 1 to 100 ন্যানোমিটার হয়, তখন সেটাকে আমরা ন্যানো ম্যাটেরিয়ালস বলি বা ন্যানো পার্টিকেল বলি। সাপোজ দ্যাট আমি কোনো একটা ম্যাটেরিয়ালস এর কথা বললাম, একটা 3D ম্যাটেরিয়ালস এর কথা যদি বলি, তো এটা 3D ম্যাটেরিয়ালস, এটা একটা 3D ম্যাটেরিয়ালস ধরো, সরি সুন্দর মতো রাখতে পারিনি।
ধরেন যে একটা বক্সের কথা, বক্স না এটা ধরো লাইনের কথা বলে একটা লাইন, বা একটা সিলিন্ড্রিক্যাল কোনো একটা সাবস্টেন্সের কথা বললাম। এটা হয়তো বা তিনটা ডাইমেনশন থাকবে, তিনটা ডাইমেনশনের মধ্যে ধরো লেংথ হচ্ছে অনেক বড়, লেংথ হচ্ছে 3 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে উইডথ ধরো যে কথার কথা বা এরকম একটা বক্সের মতো আর কি, 2 কিলোমিটার এটা লেংথ, এটার হাইট হচ্ছে ধরো 1 মিটার, এটার উইডথ হচ্ছে ধরো যে 50 ন্যানোমিটার। তিনটা ডাইমেনশনের মধ্যে দেখো যে একটা ডাইমেনশন কিন্তু আলটিমেটলি ন্যানো ফর্মে আছে, 1 to 100 ন্যানোমিটারের রেঞ্জের ভিতরে আছে। দ্যাট ইজ সেটাকে আমরা বলবো হচ্ছে যে কি, এটাকে তখন আমরা বলবো হচ্ছে যেটা আমরা বলবো যে ন্যানোম্যাটেরিয়ালস। অবশ্যই ন্যানোম্যাটেরিয়ালস আর কিছু एग्जांपल এখানে দিতে, কোয়ান্টাম ডট। কোয়ান্টাম ডট যেটা হয় 10 to 30 ন্যানোমিটারের হয়, মানে কোয়ান্টাম ডটের ডায়ামিটার হচ্ছে 10 to 30 ন্যানোমিটার। যেমন एग्जांपल হচ্ছে ক্যাডমিয়াম সেলেনাইড বা ক্যাডমিয়াম টেলুরাইড, এই দুইটার একসাথে থাকলে পরে সেটা এই রেঞ্জে যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে কি বলে কোয়ান্টাম ডট। কোয়ান্টাম ডটের যেটা হয় যে কোয়ান্টাম ডটের অ্যাকর্ডিং টু পার্টিকেলস সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার শো করে, ফ্লোরোসেন্স কালার শো করে সেটা। এর আরো কিছু एग्जांपल দেওয়া যেমন মাইসেলি, লাইপোসোম, ডেনড্রিমার, গোল্ড ন্যানোশেল এবং পলিমার। অনেক পলিমার ন্যানো ফর্মে থাকে, ন্যানো পলিমারও হয়। আর এখানে বোঝার সুবিধার্থে কিছু ধরনের রেঞ্জ দেওয়া আছে, যেমন দেখো যে ন্যানোমিটার ফর্মে আছে যে 10 টু দি পাওয়ার আসলে 10 টু দি পাওয়ার 8, সরি এখানে হচ্ছে যে টেনিস বল, এটা কিন্তু ন্যানোমিটার ফর্মে, এটা কিন্তু অনেক বড় একটা বল, ঠিক আছে। ও 10 টু দি পাওয়ার 8 ন্যানোমিটার, অনেক বড় একটা বল। দেন আস্তে আস্তে পার্টিকেল সাইজ ছোট ছোট করতে 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 তো অনেক ছোট হয়ে গেছে। তো এত অনেক ছোট, যেমন হচ্ছে 1 ন্যানোমিটার, প্রোটিনের মানে প্রোটিনের মলিকুলার সাইজ হচ্ছে 1 ন্যানোমিটার, ডিএনএ 10 ন্যানোমিটার হয়, ভাইরাস গুলো হচ্ছে 10 স্কয়ার ন্যানোমিটার হয়। তো এই যে রেঞ্জ 1 টু 100 ন্যানোমিটার, এটাকে আমরা বলছি ন্যানো স্কেল। যেমন এখানে দেখা যায় প্রোটিন, ডিএনএ, ভাইরাসের হচ্ছে ন্যানো ফর্মে থাকে। তো ন্যানো পার্টিকেল বা ন্যানো প্রযুক্তি ব্যাপারটা কি, আসলে ন্যানো পার্টিকেলের অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, ন্যানো প্রযুক্তির অ্যাপ্লিকেশন। যেমন মেডিকেল অ্যাপ্লিকেশন হচ্ছে যে র্যাপিড টেস্ট, কোনো র্যাপিড টেস্ট হচ্ছে ন্যানো পার্টিকেল দিয়ে করা যায়। যেমন রিসেন্টলি কোভিড-19 চলাকালীন গোল্ড ন্যানো পার্টিকেল দিয়ে কিন্তু হচ্ছে কোভিড-19 এর যে ভাইরাস, করোনা ভাইরাস, এটাকে ডিটেক্ট করার একটা টেকনিক ডেভেলপ করা হয়েছিল, বাট এটা আলটিমেটলি এখন পর্যন্ত হয়তো বা কিট আকারে আসে নাই। তো গোল্ড ন্যানো পার্টিকেল র্যাপিড টেস্টের জন্য ব্যবহার করতে পারে, নিয়ার অ্যাবাউট 30 মিনিট সময় লাগে গোল্ড ন্যানো পার্টিকেল দিয়ে ডিটেক্ট করার জন্য, বাট এটা এখন মধ্যে এস্টাবলিশড না। দেন যেটা হতে পারে যে ড্রাগ ডেলিভারি, ক্যান্সার ড্রাগ ডেলিভারি করার জন্য বা ক্যান্সারের ট্রিটমেন্টে হচ্ছে এই ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়ে থাকে। ক্যান্সারের ড্রাগ ডেলিভারি করার জন্য ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়ে থাকে। ন্যানো পার্টিকেলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ড্রাগ ডেলিভারি করলে সেটা যেটা করতে পারে, বডিতে ধরো অনেকগুলো সেল আছে, হ্যাঁ, তো আমি কিছু সেলকে দিলাম এরকম, তারা খুশি খুশি অবস্থা সেল আছে, আর কিছু সেল হচ্ছে খুব মন খারাপ করে আছে, এগুলো হচ্ছে ক্যান্সার সেল, ধরো মন খারাপ করা সেলগুলো ক্যান্সার সেল। তো যেটা করতে পারে ড্রাগটা স্পেসিফিক্যালি সে মন খারাপ করা সেল মানে ক্যান্সার সেলকে যে অ্যাটাক করতে পারে, সে যেগুলো কিনা বডিতে অ্যাক্টিভ সেলগুলোকে অ্যাটাক করে না, এটা হচ্ছে খুবই সিলেক্টিভলি ক্যান্সার সেলগুলোকে যে অ্যাটাক করে। মেডিকেল অ্যাপ্লিকেশন বললাম, যেমন যেটা হচ্ছে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে যে আমরা ন্যানো চিপ বানাচ্ছি বা যত ধরনের আইসি আছে এগুলোর মধ্যে এখন যেটা করা হচ্ছে যে ন্যানো পার্টিকেল বা ন্যানো ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে, ইউজ করে খুব ছোট ছোট চিপ ব্যবহার করা হচ্ছে। এন্ড দেখবা যে কিছুদিন পরে সিম হচ্ছে এত ছোট হবে যে আসলে চোখে দেখা যাবে না, এরকম সিম হতে পারে, ঠিক আছে। সিম তো আগে অনেক বড় ছিল, আস্তে আস্তে যে আমাদের মোবাইল কার্ডের সিম আস্তে আস্তে ছোট আসতেছে, বা চিপ ইলেকট্রনিক চিপ গুলোর আকার অনেক বড় ছিল আগে, আস্তে আস্তে ছোট আসতেছে। মেমোরি কার্ড অনেক বড় আকার ছিল আগে, এখন আস্তে আস্তে দেখো যে মেমোরি কার্ড খুব ছোট আসতেছে, খুব ছোট একটা মেমোরি কার্ড দেখা যাচ্ছে 32 জিবি, ঠিক আছে। তো মোবাইলের স্টোরেজ বাড়তেছে। দেন আরো কিছু অ্যাপ্লিকেশন যেমন হতে পারে, ধরো যে আমরা এখন তোমরা দেখবা যে সিলভার ন্যানো পার্টিকেল সমৃদ্ধ, ঠিক আছে, এরকম একটা অ্যাড যে সিলভার ন্যানো পার্টিকেল সমৃদ্ধ, গোল্ড ন্যানো পার্টিকেল সমৃদ্ধ লাইফ বয়, তোমরা হচ্ছে সোপের নাম শুনছো, দেখো যেটা আসলে কি করতে পারে, হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি মানে তারা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করতে পারে, ঠিক আছে। এরকম কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ন্যানো ম্যাটেরিয়ালস হচ্ছে জিঙ্ক অক্সাইড, সিলভার ন্যানো ম্যাটেরিয়াল, জিঙ্ক অক্সাইড ন্যানো পার্টিকেল, সিলভার ন্যানো পার্টিকেল, হ্যাঁ, টাইটানিয়াম অক্সাইড ন্যানো পার্টিকেল, এরা হচ্ছে করতে পারে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। এখন কিছু সংখ্যক হচ্ছে ওই যে আমাদের যে বাসায় যে সিলিং ফ্যান ইউজ করে, সিলিং ফ্যান গুলোতে এরকম সিলভার ন্যানো ম্যাটেরিয়াল সমৃদ্ধ কোটিং আলা সিলিং ফ্যান ইউজ করে, সেটা যেটা যে যখন ফ্যান ঘুরবে তখন এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলবে, ঠিক আছে। কিছু কিছু হচ্ছে তোমার ধরো যে ওই যে আমরা যে পেইন্ট করি, ওয়াল পেইন্টিং করি বা দেয়ালে যে রং করছি, এই রংগুলোর মধ্যে হচ্ছে এখন হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং ইউজ করা হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালি ধরো যে ফিলার হিসেবে কোটিং হিসেবে ইউজ করে থাকে, সারফেস কোটিং এর জন্য ন্যানো ম্যাটেরিয়ালস ইউজ করা হতে পারে, ঠিক আছে। তো ন্যানো ম্যাটেরিয়ালস এর নানা ধরনের অ্যাপ্লিকেশন আছে এবং এই ন্যানো অ্যাপ্লিকেশন ব্যবহার করে নানান ধরনের ম্যাটেরিয়ালস প্রোডাকশন হয়ে থাকে। যেমন একটা খুবই কমন এক্সাম্পল হচ্ছে যেমন হচ্ছে যে অনেক সময় আমরা ধরো যে এটাকে কি বলে যে মেডিকেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেটা হয় যে ন্যানো চিপ প্রোডাকশন করতে হতে পারে বা কোনো একটা বডি পার্টস বানাইতে হবে, হ্যাঁ, যেটা কিনা এক্সটার্নালি আমরা বডিতে ইনপুট দিব, সেটা ন্যানো ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাকশন হতে পারে। এখন কথা হচ্ছে যে ন্যানো ম্যাটেরিয়ালস দিয়ে এত কিছু প্রোডাকশন করব, ন্যানো প্রযুক্তি
এটাকে অ্যাপ্লাই করব, এই ন্যানো প্রযুক্তি অ্যাপ্লাই করে আলটিমেটলি আমাদের লাভ কি হচ্ছে, ন্যানো ম্যাটেরিয়ালস ইউজ করে যে আমরা এত কিছু বানাচ্ছি সুবিধাটা কি হচ্ছে, ন্যানো ম্যাটেরিয়ালসের সাইজ খুবই ছোট, সাইজ ছোটার কারণে যেটা হয় যদি কোনো একটা রিঅ্যাকশন এসে পার্টিসিপেট করে তার সাইজ ছোটার কারণে তার সারফেস এরিয়া অনেক হাই, সারফেস এরিয়া অনেক হাই, সারফেস এরিয়া অনেক হাই হওয়ার কারণে তার রিঅ্যাকশন রেট অনেক বেশি হয়, রিঅ্যাকশন রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সারফেস এরিয়া। তো যেহেতু রিঅ্যাকশন রেট ডিরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, তাই রিঅ্যাকশন রেট ডিরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া হওয়ার কারণে দেখা যায় ন্যানো ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে রিঅ্যাকশন রেট অনেক বেশি হয়। তাই ন্যানো প্রযুক্তির মেডিকেল অ্যাপ্লিকেশন আছে, এটা পেইন্ট ইউজ করা হয়, আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করছি, আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলোতে আমরা এটা ব্যবহার করছি, ঠিক আছে, কোটিং করার জন্য ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছে বা ফিলার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের নানান অ্যাপ্লিকেশন আছে, নানান অ্যাপ্লিকেশনের মাধ্যমে ন্যানো ম্যাটেরিয়ালস এখন হয়তো যে বললাম যেটা র্যাপিড টেস্ট হিসেবে ব্যবহার করে থাকে, মেডিকেল অনেক ধরনের অন্যান্য টেস্টের জন্য ন্যানো ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়ে থাকে। তো ন্যানো ম্যাটেরিয়ালসের আরেকটা জিনিস একটু আমি বলে দিই, সেটা হচ্ছে যে তোমাদের বইতে যে দেখা যাচ্ছে দেখবা যে কার্বন ন্যানোটিউবের কথা বলা আছে। তো কার্বন ন্যানোটিউব কি জিনিস? কার্বন ন্যানোটিউব, কার্বন ন্যানোটিউব তোমরা অনেকেই জানো যে গ্রাফাইট কেমন, গ্রাফাইট হচ্ছে একটা হেক্সাগোনাল শেপের গ্রাফাইট হয়, আমি হেক্সাগোনাল শেপ জাস্ট রাফলি একটা হেক্সাগোনাল শেপ আঁকাচ্ছি। গ্রাফাইট এটা ধরো গ্রাফাইট অনেকগুলো লেয়ার বাই লেয়ার থাকে, হেক্সাগোনাল শেপের অনেক লেয়ার থাকে, এরকম লেয়ার বাই লেয়ার গ্রাফাইট থাকে, এরকম একটা লেয়ার দুটো লেয়ার তিনটা এরকম অনেক লেয়ার একের উপর একটা লেয়ারের উপর লেয়ার থাকে, লেয়ারগুলোর মধ্যে একটা ইন্টার কানেকশন থাকে, ইন্টার লেয়ার বন্ডিং থাকে। তো এই লেয়ারগুলো পেন্সিলের ধরো যদি পেন্সিলের গ্রাফাইটের কথা বলি, আমি যখন পেন্সিল দিয়ে লিখি তখন হচ্ছে যে এক একটা লেয়ার পেন্সিলের যখন লিখবো তখন হচ্ছে খাতার উপরে খাতা লিখছি, খাতার উপরে খুব সুন্দর মতো স্লাইড করতে পারতেছে, এবং একটা লেয়ারের উপরে স্লাইড করতে পারলে খুব পিচ্ছিল হয় গ্রাফাইট, এবং লেখার সময় দেখবা যে খুব সুন্দর মতো খাতায় লেখা হয়ে যাচ্ছে। এই যে গ্রাফাইট, গ্রাফাইটের যে এক একটা লেয়ার, এই এক একটা লেয়ারকে বলে গ্রাফিন। এই যে গ্রাফিন আছে, গ্রাফিনের যে লেয়ার, ধরো গ্রাফিনের লেয়ারটা হচ্ছে এরকম যে অনেক বিশাল বড় একটা লেয়ার আছে, এখানে ধরো হেক্সাগোনাল শেপ আছে, এক একটা লেয়ার হেক্সাগোনাল শেপ যদি হয়, আমি হেক্সাগোনাল শেপ রাফলি আঁকাচ্ছি, এরকম হেক্সাগোনাল শেপের যে এই যে লেয়ার, এই লেয়ারটাকে যদি আমি ফোল্ড করি, ফোল্ড করে এরকম একটা ফর্মে নিয়ে যাই, টিউব ফর্মে নিয়ে যাই, মানে যদি ধরো একটা খাতার পৃষ্ঠা, এটাকে তুমি খুব সুন্দর করে একটা সিলিন্ড্রিক্যাল ফর্মে নিয়ে গেলা, এই সিলিন্ড্রিক্যাল ফর্মে গেলে তখন এটা টিউব ফর্মে যায়, এটাকে আমরা বলি ন্যানো টিউব। কতটা ন্যানো ফর্মে থাকে, তার আকার হচ্ছে ন্যানোমিটার রেঞ্জ থেকে 1 to 100 ন্যানোমিটারের মধ্যে হয়, দ্যাট ইজ এটাকে আমরা ন্যানো টিউব বলি। কার্বন ন্যানোটিউব হচ্ছে দুই ধরনের, একটাকে আমরা বলি সিঙ্গেল ওয়াল কার্বন ন্যানোটিউব, সিঙ্গেল এসডব্লিউসিএনটি, আর এটাকে বলি সিএনটি মানে কার্বন ন্যানোটিউব, মাল্টি ওয়াল কার্বন ন্যানোটিউব সিএনটি। সিঙ্গেল ওয়াল কার্বন ন্যানোটিউব যদি একটাই টিউব থাকে, আর মাল্টি ওয়ালে যেটা হচ্ছে আরেকটা টিউবের ধরো এরকম একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার, একাধিক লেয়ার, তখন সেটাকে আমরা মাল্টি ওয়াল কার্বন ন্যানোটিউব বলে থাকি। তো মাল্টি ওয়াল কার্বন ন্যানোটিউব আসলে সিঙ্গেল ওয়াল কার্বন ন্যানোটিউব ডিরেক্টলি পাওয়া যায় না, মাল্টি ওয়াল কার্বন ন্যানোটিউব থাকে, এটাকে ব্রেকডাউন করে সিঙ্গেল ওয়াল ন্যানোটিউব বানাতে হয়। তো মাল্টি ওয়াল কার্বন ন্যানোটিউবের দাম একটু কম হয়, এই জন্য সিঙ্গেল ওয়াল কার্বন ন্যানোটিউবের দাম একটু বেশি হয়। তো এই যে ন্যানো টিউব আছে, ন্যানো টিউবগুলোকে কিন্তু ড্রাগ ডেলিভারিতে ব্যবহার করা হয়ে থাকে, ক্যান্সার ড্রাগ ডেলিভারিতে বা অন্যান্য ড্রাগ ডেলিভারিতে বডিতে ইউজ করা হয়ে থাকে। বাট এই ন্যানোটিউবের একটু টক্সিক প্রপার্টি আছে বলে ন্যানোটিউবকে ব্যবহার করা হয় না। বাট গ্রাফিনকে ইজিলি অক্সিডাইজ করে আরেক ধরনের ম্যাটেরিয়ালস বানানো, যেটাকে বলে গ্রাফিন অক্সাইড। তো গ্রাফিন অক্সাইড হচ্ছে অনেক নানা ধরনের অ্যাপ্লিকেশন হচ্ছে, গ্রাফিন অক্সাইড থেকে অনেক ধরনের ন্যানো কম্পোজিট বানানো হয়। এই ন্যানো কম্পোজিট গুলো ইন্ডাস্ট্রিয়ালি অনেক ইম্পর্টেন্ট ন্যানো কম্পোজিট, ঠিক আছে। যেমন গ্রাফিন থেকে যেটা বানানো হয় যে বুট, ফুটবল খেলার যে বুট পরে, সে বুটের যে নিচের যে পার্টটা যেটা কিনা হচ্ছে ধরুন একটা স্পাইকের মতো থাকে, স্পাইক গুলা খুব স্ট্রেংথ বাড়ানোর জন্য গ্রাফিন ইউজ করা হয়ে থাকে। 2018-এ নাইকি প্রথম হচ্ছে যে গ্রাফিন ইউজ করা শুরু করে তাদের ফুটবলারদের বুটের মধ্যে, যেন হচ্ছে গ্রিপিং স্ট্রেংথ অনেক ভালো হয় এই গ্রিপ মানে কি বলে স্পাইক গুলার। তো এই যে নানান ধরনের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন গুলো তোমরা একটু কাইন্ডলি দেখবা, বইতে আরো অনেক কিছু লেখা আছে, সবকিছু বলা সম্ভব হচ্ছে না এই আমাদের ভিডিও লেকচারে। তো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম, তোমরা এই আইডিয়াটাকে ফলো করো, এই গাইডলাইনটা ফলো করে আস্তে আস্তে দেখবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। তো আজকের মতো ক্লাস এটা এখানেই শেষ।